তুলে দিয়ে যাব। আমার একমাত্র বোন বলে কথা, আপনার ঘরটা আমি কানাই কানাই ভরিয়ে দেব মাসিমা। তাহলে আমি আসি ভাই সঞ্জু, আসি সমস্যা, আসি মাসিমা। মা, এটা তুমি কি করলে? কেন? নিজের কবর নিজে খুঁড়লো মানে? মানেটা বুঝতে পারলে না? বেশ, মানেটা আমি ভালো করে বুঝিয়ে বলছি শোনো। তুমি যে মেয়ের বাড়ি থেকে ওয়াশিং মেশিনটা চেয়েছো, ওই ওয়াশিং মেশিনে জামা কাপড় না কেচে নতুন বউ এসে তোমার মতো শাশুড়িকে জামা কাপড়ের মতো আছড়ে 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 কেচে মারবে। তারপর গায়ে হাতে পায়ে ব্যথা হলে তুমি যে মেয়ের বাড়ি থেকে ফ্রিজটা চেয়েছো, ওই ফ্রিজ থেকে বরফ বের করে তোমার গায়ে হাতে পায়ে এমনি করে বুলবে। হ্যাঁ, তারপর কোনো কারণে যদি পটলটি তোলো, তাহলে তুমি যে মেয়ের বাড়ি থেকে খাটটা চেয়েছো, ওই খাটে করে তোমায় কাঁধে তুলে নি বলো হরি হরি বল, বলো হরি হরি বল। জামাই বাবু, আরে সাজ বাজাতে বলুন, বাচ্চারা সাজাতে বলুন, ওর কোলেকে বরণ করে ঘরে নিতে হবে তো। আরে ব্যাস ব্যাস ব্যাস, তার আগে তুমি বলো তো, তুমি হঠাৎ তো আনন্দ করছো কেন? সে কি সুন্দর মুখার্জি তার বোনকে আজই এ বাড়িতে পাঠিয়ে দিচ্ছে নাকি? ও, তাই আগে ভাগে টাকা পয়সা জিনিসপত্র সব মায়ের হাতে তুলে দিয়ে গেল? না না, তা নয়, সম্রাট। দাদা, হ্যাঁ, সম্রাট বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসছে। মামা, বউ আমি মানি না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে থেকে এমন তেলে বেগুনে জ্বলে উঠছো কেন? ব্যাপারটা কি একটু ভালো করে বুঝতে দাও। আচ্ছা মামা, তুমি আমায় বলো তো, এই অসাধ্য তুমি কি করে সাধন করলে? অসাধ্য সাধন করাই তো আমার কাজ ভাগ্নে। আমি যে রাস্তা থেকে জগদ্ধাত্রীকে তুলে এনেছি রে। মামা, কি বলছে শুনছো? চোর চিটিংবাজ পকেট মার থেকে একেবারে জগদ্ধাত্রী। হয়েছে হয়েছে, অনেক নাচন গুজন করেছো। সরে যাও। বলেছি আমরা কাছাকাছি আসতে না। এবার পরিচয় পর্বটা করি। এটা দেখতে পাচ্ছ, বাবা ভোলানাথের মতো দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন তোমার পূজনীয় শ্বশুর মহাশয়। বাবা ভোলানাথের মতো দাঁড়িয়ে আছেন ওই শালাবার শ্বশুর মশাই। আরে কি বললে? এই রে, কেলো করেছে, শ্বশুরকে শালা বলে ফেলেছি, কি হবে? না মানে বাবা বলছিলাম কি, শ্বশুর মশাই আপনাকে একটা প্রণাম করি। সেই করবে। ভালো থেকো মা, ভালো থেকো, সুখে থেকো, সুখে থেকো, সুখে। আহ, কি শান্তি। এই, তুই কেন? আরে কাকে তুই তুকারি করছো? ও জানো কে? ও তো আমার ভাই। তোমার ভাই? তাহলে ভাইকে একটা মিষ্টি করে চুমু খাও। আরে এটা আবার কি করলে? কেন ভুল কিছু করলাম? ও তো তোমার ভাই, মানে আমার ভাই, তাই ভাইকে ভালোবেসে চুমু খেলাম। এই ভাই, তুমি কিছু সামনে না। আমি না তোমার বৌদি? গুরুজন, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। সত্যি আমার একদম ভুলে গেছে। ও মামা, একটু আগে বলবো তো। সেরে ফেলি, হ্যাঁ সেরে ফেলি। আশীর্বাদ করে শতপুত্রের পিতা হও। তাই হবে। ও দাদা, বৌদি যেন কি বললো? শতপুত্রের পিতা, আর তুই বলি তাই হবে? পারবো, হ্যাঁ আমি পারবো দাদা। কিন্তু দাদা, আজকে দিন এই বাজারে আমার একটা মেয়ে খুঁজে পাবে যে শতপুত্রের জননী হতে পারবে? একটা বাচ্চা মানুষ করতে কেমন হিমশিম খেয়ে যাচ্ছে, আর সে কিনা হবে শতপুত্রের জননী। ও বৌদি, তুমি একটু দাঁড়াও, আমি ছুটে গিয়ে শ্রেয়াকে জিজ্ঞেস করে আসি ও শতপুত্রের জননী হতে পারবে কিনা। আরে কোথায় যাচ্ছিস? বাড়িতে নতুন বৌদি এসেছে, হ্যাঁ। তা শ্রেয়াকে একটু জানিয়ে আসবো না? কি বলবি? আজকে সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই যে সীমা পাবে সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই যে সীমা আমি জানি। কেন? যেটা করা উচিত ও সেটাই করেছে। হ্যাঁ প্রতিমা, ওই সয় সরল মেয়েটাই হলো আমাদের বাড়ির লক্ষ্মী গো।
ওই সহজ সরল মেয়েটাই আমাদের বাড়ির লক্ষ্মী। বাবা বাংলার বধূ হতে শেখো, সিঁদুরের দাও সম্মান। বাংলার ঘরে ঘরে খুঁজলে পাবে নতুন প্রাণী সন্ধান। কি বলে? বাংলার বধূ হতে শেখো, সিঁদুরের দাও সম্মান। বাংলার ঘরে ঘরে খুঁজলে পাবে নতুন প্রাণী সন্ধান। আনন্দ করো, আনন্দ করো প্রতিমা, আনন্দ করো। শাঁখ বাজাও, উলু দাও, বরণ ডালা সাজি ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার বাবা, সম্রাট। বাবা, তোর সুন্দরী বউয়ের ঠেলা কোমরে যা লেগেছে রে বাবা গো। আমারও জামাই বাবু, আমারও। শ্বশুর মশাই গুরুজন, তাই গুরুজনের কথা মানতে হয়। চলো বাড়ির ভেতরে চলো প্রতিমাদি। অদ্ভুত মহিলা তো। আরে কি বললে? কেন প্রতিমাদি? আরে উনি দিদি নন, তবে কে? উনি তো আমার মা, তার মানে তোমার শাশুড়ি মা। এই রে কেলো করেছে, এখন কি হবে? না মানে বলছিলাম কি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন শাশুমা। আসলে আপনার সাজগোজ পোশাক আশাক দেখে মনেই হয় না যে আপনি মা। কি বললে? ভুল কিছু বললাম? তুমি ভুল বলে ভুল করে ফেলেছো মা। যাও শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। তার আগে দেখো সঞ্জু কোথায় গেল। ঠিক আছে, আসছি। যাও মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। যাচ্ছি তো। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। থাক, আমার পায়ে হাত দিবি না। কেন গো? আমার মায়ের পায়ে ব্যথা আছে গো। তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস? এর আগে কোনোদিন ঠাট্টা করেছি? তুই মদ খেয়ে আমাকে অপমান করছিস? মদ খেয়ে অপমান করছি, কিন্তু মদ না খেয়ে তো কোনোদিন অপমান করিনি। তাহলে দোষ যদি হয়ে থাকে মদের দোষ, আমার কোনো দোষ নেই। না গো, কোনোদিন কি জানতে চেয়েছো কেন আমি মদ খাই? কিসের জ্বালা যন্ত্রণাতে আমি মদ খাই? আরে কুত্তার বাচ্চা! আমি কুত্তার বাচ্চা? তাহলে আমার বাবা কুত্তা। তার মানে তুমি মানুষকে বিয়ে না করে একটা ঘেউ ঘেউ করা কুত্তাকে বিবাহ করে। মাগো, তুমি সেই মা হতে পারো না যার চোখে থাকবে মমতাময়ের দৃষ্টি, কণ্ঠে থাকবে মিষ্টি মধুর খোকা ডাক, বুকে থাকবে অফুরন্ত স্নেহ মায়া মমতা ভালোবাসা। মাগো, জন্মের পর থেকে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি, মামার কাছে মানুষ হয়েছি, কিন্তু আমি অকৃতজ্ঞ বেঈমান স্বার্থপর না হয়ে আজও আমি তোমাকে মায়ের আসনে বসিয়ে পুজো করি আর মনে মনে বলি মা 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 গো, মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ধরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ধরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মেয়েকে আমি না করে বউনি তুই এই বাড়ি থেকে দূর হয়ে যাও। এই বাড়িতে বউ হিসেবে যদি আপনার জায়গা হয়, তাহলে পুত্রবধূ হিসেবে আমার ওই বাড়িতে জায়গা হবে। প্রথম রাতেই আমি তোকে টাইট দিয়ে দেব। এই জুতো মেরে তোর মুখটা আমি ভেঙে দেব। আপনার হাত থেকে জুতোটা কেড়ে নিয়ে আমিও আপনাকে বুঝিয়ে দেব। আপনি যদি না গেলে শাশুড়ি, আমি তাহলে বাঘিনীর বউ। ওরে বাবা সম্রাট! এবার কি হলো রে বাবা? ভাল লাগে না, ভাল লাগে না। মাগো, তখন থেকে মুখের সামনে জুতোটা ধরে সম্রাট সম্রাট বলেই চলেছো। জুতোটা পরে নাও মা। হ্যাঁ, পরে নাও। ঠিক আছে। এবার আমি বেশ বুঝতে পেরেছি মা, আমি যাকে বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে এসেছি, হয়তো তোমার একটু কষ্ট হবে, কিন্তু এই মেয়েটা তোমাকে পিটিয়ে 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 পিটিয়ে
একটা মানুষের মতো মানুষ করে তুলবে। যারে ললাটের সিঁদুর নিয়ে রবি ওঠে, আলতা পড়া পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, প্রদীপ জেলে মোরে শিহরে কে জেগে রয় বুকের ঘরে, সে যে আমার মা বিশ্বভুবন মাঝে নীল তুলনা, সে যে আমার মা। তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে এখনই নার্সিং হোমে নিয়ে যাবো। যে কোনো একটা নার্সিং হোমে নিয়ে চলো গো। আলো আলো পেয়েছি, সুন্দরের হাত ধরে আমি আলোর সন্ধান পেয়েছি। সুন্দর আমার জীবনের ভগবান, কি দিয়েছে তার ঋণ শোধ করবো। ভুল ভুল ভাবছো, ভুল করছো পাইলি। আমার দাদা সুন্দর মুখার্জিকে তুমি চেনো না। আমি গোপন সূত্রে খবর পেয়ে গেছি ও তোমার জীবনটাকে একেবারে নষ্ট করে দেবে। সুন্দরের নামে তুমি একটাও বাজে কথা বলবে না। এখনো ভালো কথা বলছি পাইলি, যদি নিজের ভালো চাও তো এখান থেকে পালিয়ে যাও। ওই মিলন মামাকে তুমি চেনো না। মিলন মামা হচ্ছে দাদার সব থেকে বড় শত্রু। শোনো, তুমি আমাকে জ্ঞান দেবে না। আমি যা ভালো বুঝেছি তাই করেছি। তুমি কি মনে করেছো আমি তোমার মতো ওই মা কাকিমা জেঠিমার আদর্শ মেনে চলবো? মা কাকিমা জেঠিমারাই তো আমাদের আদর্শ হওয়া উচিত। এখনো সেই অচিন গায়ের দেশে যেখানে ভোরের বেলায় পাখির ডাকে ঘুম ভাঙে আর সন্ধ্যা বেলায় মন্দিরে হয় আরতি, মসজিদে হয় আজান, আরে বিকেল বেলায় মা কাকিমা জেঠিমারা একসঙ্গে বসে আলতা পরে। এই শোনো, এই ইন্টারনেটের যুগে এই সব চিন্তা ভাবনা নিয়ে থাকলে না তুমি ঠকবে। এই সব চিন্তা ভাবনা নিয়ে চলেছিল বলেই তো তখনকার মহিলারা স্বামীর ঘর করত। মা কাকিমা জেঠিমাদের আমলে কিন্তু ডিভোর্স ছিল না, যা তোমাদের এই ইন্টারনেটের যুগে চলছে। আচ্ছা বলতে পারো পাইলি, এই যুগে কটা মেয়ে তার স্বামীর ঘর করছে? তার মানে তুমি কি বলতে চাইছো এই ইন্টারনেটের যুগে আমাদের ক্ষতি হচ্ছে? না না, ঠিক তা না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন দুধে জল মিশিয়ে দিলে রাজহাঁস কিন্তু দুধটাই খায়, কিন্তু জলটা পড়ে থাকে। কিন্তু তা কি হচ্ছে, অধিকাংশ ছেলে মেয়েরা নেট থেকে খারাপটাই নিচ্ছে, ভালো কিছু নিচ্ছে না। তাই তুমিও ভুল করে সেই খারাপের দিকে এগিয়ে চলেছো। তুমিও ঠকবে। এরপর দাদাকে সব মুম্বাই নিয়ে চলে যাবে। আর আমি আমি তোমার ক্ষতি চাই না, তাই আমি একটা মেয়ে হয়ে তোমাকে বলছি, যদি নিজের ভালো চাও তো এখান থেকে পালিয়ে যাও পাইলি, এখান থেকে পালিয়ে যাও। দাদা দুধ কলা দিয়ে এতদিন তাহলে আমি কাল সব পুষেছি। কে চমকে উঠলি কেন? শস্যের মধ্যে যে ভূত ছিল তা তো আমি বুঝতে পারিনি। এবার সেই ভূতটা আমি ছাড়াবো। আর আমিও সবাইকে বলে দেবো যে তুমি তোমার গোপন ফ্ল্যাটে পাইলিকে বন্দি করে রেখেছো। তাই নাকি? বিয়ার রাত্রে কুমন্ত্র দিয়ে বাড়ি থেকে বের করে এনেছো। শালা যার জন্য করি চুরি সেই বলে চোর। এই শোন 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 শোন, আমার নামে মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। আর একটা কথা ভালোভাবে মনে রাখিস, বেশি বাড়াবাড়ি করলে না বোন বলে তোকে আমি ক্ষমা করব না। ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়েছি। দুই ভাই বোন একসঙ্গে মানুষ হয়েছে। অনেক মেরেছো দাদা, অনেক শাসন করেছো। হাসি মুখে যে মানিয়ে নিয়েছি, মানতে তুই বাধ্য। অবাধ্য কি কোনোদিন হয়েছিলাম? বন্ধু বান্ধবীর কাছে শুনেছি ভাই বোনদের আসল সম্পর্ক কাকে বলে। বড় মধুর সম্পর্ক গো দাদা, বড় মধুর সম্পর্ক। কারণ স্বামী স্ত্রী এক ঘরে বাস করে আর ভাই বোন জন্ম নেয় একই মায়ের গর্ভে। মায়ের গর্ভে থেকে ভালো জায়গা যে আর হয় না গো দাদা, আর হয় না। তাই
তাই তোমার জন্য যে আমার বড় কষ্ট হয় গো দাদা, বড় কষ্ট হয়। বন্ধু বান্ধবের কাছে শুনেছি তাদের দাদাদের কাছে কত কি আবদার করে, আর তাদের দাদারা সব আবদার মিটিয়ে দেয়। তা বেশ তো, বল না তুই আমার কাছে কি চাস? আশীর্বাদ, আশীর্বাদ, ভালোবাসা, শ্রেয়া। ভালোবাসা, আশীর্বাদ। আর এগুলো বাজারে বিক্রি হয় না দাদা, এগুলো বাজারে বিক্রি হয় না। তাই তো তোমার ছোট্ট শ্রাবণটা সেগুলোই পেতে চাই দাদা, সেগুলোই পেতে চাই। এই সব ডায়লগ যাত্রা সিনেমা থিয়েটারেই শোনা যায়, এও শোনা যায় মেয়েরা নাকি মেয়েদের চরম শত্রু। কিন্তু আমি তোমার পরম মিত্র হয়ে বলছি পায়েলদি, তুমি যেটা করছো সেটা ভুল করছো। আর তোমাকেও বলি দাদা, আর পাপের দিকে এগিও না, সামনের দিকে তাকাও দাদা, তাকিয়ে দেখো মস্ত বড় একটা খাদ, আর সেই খাদের পরে তুমি আস্তে আস্তে করে তলিয়ে যাবে, কিন্তু তখন তোমার জন্য খাদার কেউ থাকবে না দাদা, কেউ না। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া এই ছোট্ট শ্রেয়াবনটাই কাঁদবে দাদা, কিন্তু তখন আমি তোমাকে বাঁচাতে পারবো না দাদা, বাঁচাতে পারবো না। এই খাবে পড়ার জন্য আমি জন্মাইনি রে। চোখে তুমি রঙিন চশমা পরে আছো দাদা, শ্রেয়া। আর ওই রঙিন চশমা পরে ভালো কিছু দেখা যায় না। সেই ছোট্টবেলা থেকে দেখছি, কিন্তু আজ মনে হচ্ছে দাদা তোমাকে চিনতে আমি কতটা ভুল করেছি। তাই তোমার বধি বেজে গোকুলে বাড়িছে সে, তোমার বধি বেজে গোকুলে বাড়িছে সে, তোমার বধি বেজে। না 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 না, তাহলে কি আমাকে জব্দ করার জন্য ওই সারা শুয়োরের বাচ্চা মিলন চৌধুরী উঠে পড়ে লেগেছে? মিলন চৌধুরী, তোর লাশটা আমি ফেলে দেবো। সুন্দর তুমি এই পায়েল, তুমি আমাকে বিশ্বাস করো না গো, বিশ্বাস করো না। একই মায়ের পেটের বোন যখন আমাকে বিশ্বাস করতে পারছে না, তখন তুমি করবে কেন? যাও যাও যাও, বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও। কোথায় যাবো সুন্দর? এই পৃথিবীতে যে তুমি ছাড়া আমার আর কেউ নেই, একমাত্র ছিল বাবা, সেই মানুষটাও আজ। তুমি কোনো চিন্তা করো না পায়েল, আমি কথা দিচ্ছি আমি তোমার সব সময় পাশে পাশেই থাকবো। আচ্ছা সুন্দর, তুমি যে বললে এক সপ্তাহের মধ্যে শুটিং এর কাজ শুরু হবে, কই এখনো তো কোনো শুটিং এর কাজ শুরু হবে না, হবে না পায়েল, হবে না। এই করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের জন্য কলকাতায় কোনো শুটিং ফুটিং হচ্ছে না, তাই আমি স্থির করেছি তোমাকে নিয়ে সোজা মুম্বাই চলে যাব। মুম্বাই? একটু আগে সেও বলছিল তুমি আমাকে নিয়ে একেবারে মুম্বাই চলে যাবে। শ্রেয়া মুম্বাই? কিন্তু শ্রেয়া তো কথা জানলো কি করে? ওর তো জানার কথা না। তাহলে কি শিবা? আরে শিবা! এই গুন্ডাটা এখানে কেন? এই গুন্ডাটা এখানে কেন? এই গুন্ডাটা এখানে? আরে শান্ত হও পায়েল, শান্ত হও। ওকে আমি গুন্ডা থেকে একবারে মানুষ তৈরি করে দিয়েছি। হ্যাঁ ম্যাডাম, সেদিনের পর থেকে আমি সব নোংরা কাজ ছেড়ে দিয়েছি। এখন স্যার যা বলেন আমি তাই করি। তাই তো স্যারকে বাঁচানোর জন্য একটা গোপন খবর এনেছি। গোপন খবর? ইয়েস। বল 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 বল, কি সেই গোপন খবর? বলিস কি রে? কে সে যে আমাকে বিপদে ফেলতে চায়? সেটাই তো আমি বুঝতে পারছি না বস। বুঝতে পারলে এতক্ষণে হিসেবটা বরাবর হয়ে যেত। কি হয়েছে? কি হয়েছে সুন্দর, কি হয়েছে? এখনো কিছু হয়নি, কিন্তু এবার হতে পারে। আর সেটা যাতে না হয় আমি স্থির করেছি তোমাকে নিয়ে সোজা মুম্বাই চলে যাবো। শিবা, গাড়ি স্টার্ট কর, পায়েলকে নিয়ে চলে যা সোজা এয়ারপোর্ট। আমি একটু পরে আসছি, যা। ঠিক আছে বস। আরে চল চল, যা তাড়াতাড়ি যা। আর আমি আপাতত যাবো শ্রেয়ার দোষ দিতে সঞ্জুর কাছে। কিন্তু শ্রেয়া তো কথা জানলো কি করে? ওর তো জানার কথা নয়। তাহলে কি শুয়োরের বাচ্চা মিলন চৌধুরী? মিলন চৌধুরী, তোর ভাগ্নের সর্বনাশটা তো আমি বিয়ের রাতেই করে দিয়েছি। এবার সঞ্জুকে দিয়ে তোদের সংসারে জ্বালাবো একটা বিধ্বংসী আগুন। যে আগুনের লেলিহানসিটাই পুরো ছারখার হয়ে যাবে গোটা পরিবার, গোটা পরিবার।
শোনো। না, আমার কাছে এসে তোমার কোনো লাভ হবে না। তোমার দাদার কিন্তু এটা ভীষণ বড় অন্যায়। টাকা পয়সা জিনিসপত্র দিয়ে উনি আমাকে কিনতে চাইছেন। তার মানে আমাদের ভালোবাসার মূল্য এতটাই তুচ্ছ। আর এই সকল ঘটনা আমাদের বাড়ির সকলের সামনে ঘটে উনি কি আমাকে অসম্মান করেননি? দেখো দেখো, দাদা অন্যায় করেছে তা আমি মানছি, কিন্তু এতে আমার অন্যায়টা কোথায় বলতে পারো? আচ্ছা সঞ্জু, এই ছোটখাটো ব্যাপারে অশান্তি করলে সেটা কিন্তু আমাদের ভালোবাসারই আঘাত করে। হ্যাঁ নিশ্চয়ই। তার মানে তুমি কি বলতে চাইছো? এই সামান্য একটা কারণে আমাদের মধুর সম্পর্কটা নিমেষে শেষ হয়ে যাবে? আচ্ছা সঞ্জু, তুমি কি জানো না আমার জীবনে আমি তোমাকে কোথায় মিশে রেখেছি? আমার রক্তে রক্তে মিশে আছো যে তুমি, আর সেই তুমি আমাদেরকে তাকিয়েও দেখছো না, দুটো মিষ্টি করে কথাও বলছো না। এতে যে আমাকে কতটা কষ্ট দেয় তাকে তুমি বোঝো না সঞ্জু। এই কি তোমার ভালোবাসা? সেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি, দাদার সমস্ত অন্যায় আবদার মেনে নিয়ে বড় হয়েছি। গ্রীষ্মের প্রখর তাপে মানুষ যখন বটগাছের ছায়ার নিচে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, আমার জীবনে তুমি তাই সঞ্জু। আর সেই তুমি যেহেতু আমাকে ভুলে রাখতে পারবে, তাহলে যে মরা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় থাকে না। তাই আমি আজ এই পৃথিবী ছেড়ে চলে যাব। দাঁড়াও শ্রেয়া, আমাকে খুব সস্তা ভাবো না? ভীষণ সস্তা। এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি শুধু নিজের কথাগুলো বলে গেলে, আমার কথাটা একবারের জন্য ভাবলে না। আরে তুমি শুধু ভালোবেসেছো আমায়, আমি তোমায় ভালোবাসি। দেখো, একতরফা যেমন ঝগড়া অশান্তি হয় না, এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমনি একতরফা কোনোদিন কোনো ভালোবাসা হয় না। মাটি ছাড়া যেমন একটা ছোট্ট চারা গাছ জন্মাতে পারে না, জল ছাড়া যেমন সেই ছোট্ট চারা গাছটা বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনি তোমায় ছাড়া আমি কেমন করে বাঁচবো শ্রেয়া? তোমায় ছাড়া আমি কেমন করে বাঁচবো সঞ্জু? শ্রেয়া, সকাল বিকাল সেই ছোট্ট চারা গাছটিকে জল দিয়ে তুমি যে বড় করে তুলেছো সঞ্জু, আর সেই বাগানের মালিক হয়ে সেই ছোট্ট চারা গাছটিকে নিজের হাতে কি করে উপড়ে ফেলতে পারি বলো তো? পারো না। সেই ছোট্ট চারা গাছটি আজ ফুলে ফলে ভালোবাসায় ভরে গেছে। তার ফল কি এই? তুমি আমার জীবন থেকে দূরে বহু দূরে চলে যাবে। আচ্ছা বাবা, আচ্ছা, এবার থেকে যেখানেই যাব একসঙ্গে যাব, একই পথে চলবো আর একই কথাই বলবো। তুমি আমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না, কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। আসলে লজ্জায় তোমায় কিছু বলতে পারিনি জানো। কাল হঠাৎ বৌদি বাড়িতে আসা হয়,
মায়ের সঙ্গে ভীষণ ঝগড়া। সে কি? আর মা এখন অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি আছে। কিন্তু মা এখন কেমন আছেন সঞ্জু? হয়তো কালকে মাকে নার্সিং হোম থেকে ছেড়ে দেবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু সে তুমি জানো আমার মায়ের হার্টের অবস্থা না ভীষণ খারাপ। আসলে কি হয়েছে বলো তো, এতদিন বাড়িতে মায়ের বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো প্রতিবাদ করেনি, তো তাই হয়তো। দুশ্চিন্তা করো না সঞ্জু, দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সঞ্জু, এইভাবে এইভাবে আমাদের আর কতদিন চলবে? বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, আমি বুঝতে পারছিস রে। কিন্তু কিন্তু কি করবো বলো তো, আমি যে একটা বেকার, এতদিন অনেক চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলাম না। কিন্তু সে এবার আমি তোমায় কথা দিচ্ছি, এবার আমার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। আর তখন আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। আর সেই সিঁদুর পরানোর জন্য আমার দাদা কিন্তু উঠে পড়েই লেগেছে। কিন্তু তবু আমি তোমায় বলবো, টাকা পয়সা জিনিসপত্র দিয়ে তোমার দাদা কিন্তু একটা ভীষণ বড় অন্যায় করেছে। না, আমি কোনো অন্যায় করিনি, আমি আমার কর্তব্য করেছি। কি দাদা আপনি এখানে? মেয়ে পক্ষে জ্বালা তুমি কি বুঝবে ভাইয়া, তুমি কি বুঝবে? তোমার আর শ্রেয়ার প্রেমের ঘটনা সবাই জানে। আর এই অবস্থায় তোমার মা যদি তোমাদের সম্পর্ক মেনে নেন, তাই বাধ্য হয়ে সম্মানের হয়ে আমি পণটা দিয়েছি। কিন্তু বিয়েটা যে হবে না, এ কথা আপনাকে কে বললো? তোমার মামা। কি বলছেন আপনি? তোমার মামা মিলন বাবু তো বিয়েটা হতে দেবে না। তার মানে শকুনি আর কালনেমিকে জানো? হ্যাঁ জানি। তোমার মামাও একটা তাই। না আরে ভাইয়া, উনি তো তোমার নিজের মামা নন, উনি তো সম্রাটের মামা। তাই উনি তোমার ভালো চাইবেন কেন? দাদা, এইভাবে তুমি সঞ্জুর মনটাকে বিষিয়ে দিও না। এই চুপ কর, বাস্তব জ্ঞান তোর কতটুকু আছে রে? সঞ্জু কি জানে সম্রাট যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে সে একটা চোর চিটিং বাজ? আরে ভাইয়া, ও তো চোরাই মদ সাপ্লাই করতো, গাঁজা আফিং চুল্লু মশা পাচার করতো। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলে চলেছেন, তার একটা প্রমাণ আপনি দিতে পারবেন? আরে ভাইয়া, প্রমাণ যদি আমি দিতে না পারি তাহলে তোমার পায়ের জুতোটা আমি মুখে তুলে নেব। আচ্ছা, তার মানে খাল কাটা একটা কুমির কেনেছে দাদা? আরে দাদা নয়, এনেছে তোমার মামা। মামা? হ্যাঁ, তোমার মামা জেনে শুনে এই কাজটা করেছে। না, আপনি চুপ করুন, চুপ করুন। আপনি এইভাবে আপনার মাথার মধ্যে আগুনটাকে জ্বালিয়ে দেবেন না। আগুন 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 আগুন? হ্যাঁ আগুন। এই আগুনের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। আজকাল হঠাৎ করে কি হবে, বড় বড় নার্সিং হবে, থিয়েটার হলে আগুন লাগে। হ্যাঁ? আপনাকে আগুনের বিবরণ দিতে হবে না, আপনি শুধু বলুন সম্রাট যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে তার সম্বন্ধে আপনার কাছে কি কি রিপোর্ট আছে। রিপোর্ট? এই রিপোর্টের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। মেয়েটি চোরা কারবার করে। নাম্বার 2, মদ গাঁজার ব্যবসা করে। নাম্বার 3, চুরি ছিনতাই পকেট মারে। মেয়েটি মার্কেটে 1 নম্বর। কিন্তু এই সমস্ত কথাবার্তা আমার মামা জানেন। নিশ্চয়ই সব কিছু জেনে শুনে তো উনি ভাগ্নি বউ করে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু আপনি যখন সবটাই জানেন স্যার, তাহলে জেনে শুনে ওই মেয়েটাকে আপনি অ্যারেস্ট করলেন না কেন? একটা সুযোগ আমি দিয়েছি, যদিও ঠিকঠাক সংসার করতে পারে, যদিও নিজের পরিবর্তন না আনে, তাহলে ওকে আমি সোজা অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো লোকাপে। কি বলে গেল বিশাল? সংসার? একটা রাস্তার চোখ চিনি বলবে সে কোনোদিন আমাদের বাড়ি বউ হতে পারে না, স্যার কোনোদিন আমাদের বাড়ি বউ হতে পারে না। সঞ্জু তুমি ভুল বুঝছো সঞ্জু, কি যাতা বলছো? না, কোনো যাতা কথা বলছি না, আমি একদম ঠিক কথা বলেছি। ওই রাস্তার মেয়েটার জন্য আজকে আমার মা অসুস্থ হয়েছে। যার সাথে অপমান করেছে ওই রাস্তার মেয়েটা আমার মাকে, তাই আজ আমি বাড়ি ফিরে গিয়ে ওকে আমি বাড়ি থেকে বের করে দেব। আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা, একদম ঠিক কথা বলেছেন। নিশ্চয়ই কোনো 2 নম্বরই ধান্দা নিয়ে মেয়েটা এই বাড়িতে ঢুকেছে, তাই আজ আমি বাড়ি ফিরে গিয়ে ওকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। একদম রাইট ডিসিশন ভাইয়া। কিন্তু এরপর দাদা যদি কোনো অধিকারে বসে মেয়েটাকে এই বাড়িতে আটকাচ্ছে, তাই তখন আমি কিন্তু খুব খারাপ হবো। আমি মদ খাবো, আমি নোংরামো করবো, ওদেরকে বুঝিয়ে দেবো যে এই সঞ্জু কতটা খারাপ হতে পারে। ওদের দুজনের জন্য আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় না, ওদেরকে আমি কোনোদিনও ছেড়ে কথা বলবো না, ওদেরকে আমি কোনোদিনও ছেড়ে কথা বলবো না। দস্যুরত্নাকর বাল্মীকি হয়েছিলেন, আর আমি বাল্মীকি থেকে দস্যুরত্নাকর হব না। বল সঞ্জু আমার নিমেষে কেমন বদলে গেল গো, পাল্টে গেল। ভগবান, আমার জীবনে আবার নতুন করে কি ঝড় তোলে ভগবান। না আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। আমাকে তো সঞ্জুকে
ঠান্ডা তো করতেই হবে, শুধু একটা ছোট্ট দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়ে এবার সেই ছোট্ট দেশলাই কাঠিটা একটা বিধ্বংসী আগুন হয়ে গোটা বাড়িতে ছড়িয়ে পড়বে। সঞ্জু তখন নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, আর ঠিক সেই সুযোগে ওই সঞ্জুকে দিয়ে ওই শালা সোয়ের বাচ্চা মিলন চৌধুরীকে আমি মারার করিয়ে দেব। ব্যাস তখন আমার পথের গেঁটা পরিষ্কার। কলেজ লাইফে তুই অনেক কারণ আমাকে ছোট করেছিলি, তাই না? কলেজ ইলেকশনে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে তুই আমাকে হারিয়েছিলি, কিন্তু এবার তো তুই শালা হারবি রে। এবার তুই হারবি আর আমি জিতবো জিতবো জিতবো। ঠাকুর, গোপাল গোবিন্দ, যে প্রতিজ্ঞা নিয়ে আমি এই বাড়িতে এসেছি সেই প্রতিজ্ঞা যেন আমি পূরণ করতে পারি, আমাকে উত্তীর্ণ হতেই হবে। ছোটবেলা থেকে চুরি ছিনতাই পকেটমারি করে আমি বড় হয়েছি, ভাবিনি কোনোদিন স্বামী পাবো, সংসার পাবো। যা দিয়েছো তা তুমি কেড়ে নিও না ঠাকুর। আমার স্বামী আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে না দিলেও তোমার চরণ ছোঁয়া সিঁদুর আমি আমার স্মৃতিতে পড়েছি। তুমি আমাকে আশীর্বাদ দাও প্রভু, সেই সিঁদুরের মর্যাদা আমি যেন রাখতে পারি, স্বামীর ঘরকে স্বর্গ করে তুলতে পারি। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও, শক্তি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। কাজের মাঝে তোমাকে চিনি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। আর দূরে নয়, এবার আমরা স্বামী স্ত্রীর মতো এক ঘরে থাকবো, কেমন? আজ আমার থেকে খুশি আর কেউ নেই গো। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার মদ ছাড়াবো, তুমি একেবারে মদ ছেড়ে দিয়েছো। এত
এতদিন তুমি আমায় দূরে দূরে রেখেছিলে, আজ তুমি আমায় কাছে টেনে নিয়েছো। আমিও অবাক হয়ে যাচ্ছি যে এত তাড়াতাড়ি তুমি নিজেকে পরিবর্তন করে নিলে। একটা রাস্তার লাফাঙ্গা মেয়ে কিনা লাল শাড়ি পরে একেবারে ঠাকুর ঘরে। জলকে যেই পাত্রে রাখবে সেই পাত্রে রাখার ধারণ করবে। মেয়েরাও ঠিক তেমনি, যেই সংসারে যাবে নিজে ঠিক সেইভাবেই মানিয়ে নেবে। তবে তোমাকে আমি একটা কথা বলছি, মায়ের কোনো ব্যাপারে আমি কিন্তু আর কোনো প্রতিবাদ করব না। কেন? তুমি তো অন্যায় কাজ করনি, আর অন্যায় কিছু বলনি। তবু মায়ের সবকিছু মেনে নেই আমি চলবো, কারণ ডাক্তারবাবু বলেছেন মায়ের হার্টের অবস্থা ভালো নয়, এরপর কিছু হলে মাকে আর বাঁচানো যাবে না। আচ্ছা, মা তো নার্সিংহোমে ফিরে এসেছেন, তুমি কি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? না গো। কেন? আমার ভীষণ ভয় করে। কেন? আমায় দেখলে উনি যদি খেপে ওঠেন। মানে একেবারে ফায়ার হয়ে গেছে। বাবা। নার্সিংহোমে বাড়িতে এসে শুধু বাঁকাবাকি করছে, আর আমি তোদের বিয়ে দিয়ে নিচ্ছি বলে আমাকে মোটেই সহ্য করতে পারছে না। তাহলে কি হবে মামা বাবু? একই বাড়িতে বাস করি, সামনাসামনি তো হতেই হবে। চিন্তা করছো কেন? আমি তো রয়েছি। মামা বাবু, শালাবাবু, কি হচ্ছে জামাই বাবু? শালাবাবু, কি হয়েছে? বড়ই দুশ্চিন্তার ব্যাপার। প্রতিমা নার্সিংহোম থেকে বেরিয়ে এসে গোখরো সাপের মতো ফুসছে, মনে হচ্ছে বৌমাকে কাছে পেলে গিলে খাবে। কি হবে তাহলে? মাকে সুস্থ রাখতে আমি কি বাড়ি ছেড়ে চলে যাব? কেন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি এই বাড়িতে থাকবে, গোষ্ঠী পাথর যাচাই করে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যিকারের গৃহবধূ হতে পেরেছো। ঠান্ডা মাথায় কাজ জোরদার করে যেমন করে হোক শাশুড়ি মাকে হাতের কবজায় আনতেই হবে। কোথায় সেই নোংরা বজ্জাত মেয়েটা? আজ আমি ওর মজা দেখে ছাড়বো। আজ আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। এই, তুই আমার বাড়িতে ঢুকেছিস কেন রে? বেরো, বেরো, বেরো বলছি। এই, তুই আমার ঠাকুর ঘরে ঢুকেছিস কেন রে? একটা নোংরা বজ্জাত মেয়ে ও আমার ঠাকুর ঘরে ঢুকবে কেন? তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। খবরদার, আগে নচ্ছার বউটাকে বাড়ি থেকে বের কর, তারপর তুই আমার সঙ্গে কথা বলবি। শোনো প্রতিমা, শোনো, উত্তেজিত হয়ে তুমি তোমার শরীরটা আর খারাপ। এক কথাও তুমি বলবি না, যত নষ্টের গোড়া তুমি। দিদি, দিদি, আমি কথা দিচ্ছি, বৌমা তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে ও ক্ষমা চেয়ে নেবে, আর আমি ওকে ক্ষমা করে দেবো। ওর জন্য আজ আমি মরতে বসেছি। ওকে তোমরা বাড়ি থেকে বের করে দাও, ওকে তোমরা বাড়ি থেকে বের মা, করে দাও। তুমি শান্ত হও। প্রিয়া তার ভুল বুঝতে পেরেছে, তোমার পায়ে হাত দিয়ে সে ক্ষমা চেয়ে নেবে। যাও প্রিয়া, যাও। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। যা। এ তুমি কি করলে মা? প্রিয়াকে তুমি লাথি মেরে ফেলে দিলে। যে মেয়েটা এত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করে নিল, যে মেয়েটা শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে ঠাকুর হয়ে সন্ধ্যা দিচ্ছিল, যে মেয়েটা বাবাকে ভগবানের মতো শ্রদ্ধা করে, আমার ভাই সঞ্জুকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, মামাকে ভক্তি শ্রদ্ধা করে, আমাকে দেবতার আসনে বসালো। মাগো, তুমি তাকে চিনতে পারলে না মা? দেখো তো মা, ও সহজ সহজ সরল চোখ মুখটার দিকে তাকিয়ে দেখো, কেমন চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি মা, তুমি প্রিয়াকে মেনে নাও মা, তুমি প্রিয়াকে মেনে নাও। আমার জীবন থাকতে থাকতে আমি ওকে মানবো না। ওই সংসারের অলক্ষী, ও ডাইনি, ও শয়তানি, ও আমাকে খাবে বলে এই সংসারে এসেছে। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। প্রতিমা, চুপ করো। এই সংসারে আসার পর থেকে তুমি আমাকে অনেক কটু কথা বলেছো, সব আমি মুখ বুজে সহ্য করেছি। সম্রাটকে ঘৃণার চোখে দেখেছো, তাও আমি মেনে নিয়েছি। কিন্তু যে মেয়েটা বুক ভরা আশা নিয়ে আমাদের সংসারে নিজেকে বধূরূপে প্রতিষ্ঠা করতে চাইছে, তার স্বপ্নটাকে তুমি মিথ্যে করে দিও না। প্রতিমা, দিনের পর দিন তোমার এই ধৃষ্টতা দেখে মাঝে মাঝে আমারও বলতে ইচ্ছে করে, বৃদ্ধ স্বামীর যুবতী বউ, এ যেন আমার সংসারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। তাই তুমি বুঝতে পারছো না কাকে কি বলছো? ওই একটা নোংরা বজ্জাত মেয়ের কথা বলছি। না দিদি, না, ও নোংরা মেয়ে নয়, ওই সংসারের এক উপকারী বন্ধু। ওই মেয়েটাই তোমাকে নার্সিং হোমে ভর্তি করেছিল। হ্যাঁ, এই মেয়েটাই তোমার মাথা ধরে বসেছিল যতক্ষণ তুমি অজ্ঞান হয়েছিলে। সংসারে তখন টাকা পয়সা ছিল না, ওই মেয়েটাই নিজের গায়ের গহনা বিক্রি করে তোমার চিকিৎসা করছিল। ওর বাপ মায়ের কোনো ঠিক নেই, ও কোন রক্তে রে ও নিজেই জানে না। প্রিয়ার রক্ত যদি খারাপ হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে তোমার শরীরে যে রক্ত বইছে সে রক্তটাও খারাপ হয়ে গেছে। তার মানে এতদিন প্রিয়া আমাকে বলতে নিষেধ করেছিল, তাই বলতে পারিনি। সম্রাট, কিন্তু পরিস্থিতি চাপে পড়ে আজ আমি বলতে বাধ্য। সম্রাট, শোনো বাবা, মা যখন নার্সিংহোমে ভর্তি ছিলেন তখন মায়ের শরীরে 1 বোতল রক্তের দরকার হয়েছিল, কিন্তু মায়ের রক্তের গ্রুপের সঙ্গে রক্ত পাওয়া যায়নি। একমাত্র প্রিয়ার রক্তের সঙ্গে মায়ের রক্তের গ্রুপ মিলে যায়। তাই মাকে বাঁচানোর জন্য প্রিয়া তার শরীর থেকে 1 বোতল রক্ত দিয়ে মাকে বাঁচিয়েছে।
তার মানে এই মুহূর্তে প্রিয়ার শরীর রক্ত মায়ের শরীরে বইছে। বলো মা, সেই খারাপ নোংরা রক্তটা তোমার শরীর থেকে টেনে বার করতে পারবে তো? বলো মা, পারবে তুমি? ওই শয়তানটা আমাকে রক্ত দিয়েছে, আমি রক্ত বার করতে পারবো না ঠিকই, কিন্তু যে আমার অজান্তে আমাকে রক্ত দিয়েছে আমি তাকে শাস্তি দেব, কঠিন শাস্তি। দিদি, এরপরেও তোমার পরিবর্তন হলো না? তোমার নরকেও জায়গা হবে না। আমি নরকে যাব না, আমি নরকে যাব না। এই কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? তোকে আমি ছেড়ে দেব, তোকে আমি শাস্তি দেব, কঠোর কঠিন শাস্তি। আর কি শাস্তি দেব জানিস? আয় আমি ওরে মা, তোর হাত ধরে আমি এই স্বর্গের সংসারে থাকতে ঠাকুর সুমতি দাও, সুমতি দাও, সুমতি দাও। তুই যে আমার জীবন দাত্রী, জগদ্ধাত্রী, তো মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইছি। তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তুই মা, না জেনে আমি তোকে অনেক কটু কথা বলেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। মা দেখ মা দেখ, আজ আমার শরীরে কোনো রোগ নেই মা, আজ আমার শরীরে কোনো রোগ নেই মা। আজ তোর সংসারে থেকে তুই আমি দুজনে একসঙ্গে রান্না করে আমরা সকলকে খেতে দেবো মা, আমরা সকলকে খেতে দেবো, আমরা সকলকে খেতে দেবো। বৌমা, তোমার শাশুড়ির কথায় তুমি কিছু মনে করো না মা। না বাবা। যে চাই বলে বলুক, আমি তো জানি তুমি আমার সংসারের লক্ষ্মী। বাবা। আর এও জানি লক্ষ্মী মানে কোনো দেবী নয়। যে মেয়ে সব দিকে লক্ষ্য রেখে শুধু সংসারের মঙ্গল কামনা করে, সেই তো প্রকৃত লক্ষ্মী মা। মাগো, তুমি শুধু সেই লক্ষ্মী হয়ে আমাদের সংসারের লক্ষ্মীর ঝাঁপিটা কানায় কানায় ভরিয়ে দিও মা, কানায় কানায় ভরিয়ে দিও, কানায় কানায় ভরিয়ে দিও। আজ আমি জিতে গেছি বৌমা, আজ আমি জিতে গেছি। পাশের বাড়িতে বউ করে নিয়েছে, আজ আমার জয় হয়েছে, জয়। কোথায় গেলি রে? এই খুশির খবরটা শুনে যা, এই খুশির খবরটা শুনে যা। আর দূরে নয়, এবার থেকে আমরা স্বামী স্ত্রীর মতো এক ধরে কাছাকাছি থাকবো। না, আগে আমার আরো পরীক্ষা নাও, দেখো আমি এবারের উপযুক্ত বউ হতে পেরেছি কিনা। তুমি মহা পরীক্ষায় উত্তীর্ণ হবে কে প্রিয়া, তাই তো দূরে না রেখে একদম কাছাকাছি থাকো। কেন তুমি পাগলামো করছো? সত্যি আমি পাগল হয়ে গেছি। এতদিন আমি তোমাকে চিনতে পারিনি, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজ আমি অকপটে স্বীকার করছি, সত্যি তোমায় পেয়ে আমি ধন্য প্রিয়া। তুমি আজ শুধু তুমি আমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না। শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না। শুনতে শেখায় না, কান পেতে রাখি, শুনতে শেখায় না, কেন তাই এখনো শোনে না, কেন শোনে না। শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি মন ভমরা তুমি তুমি কতবার কাছে গেছে শুনিয়ে। মন ভমরা তুমি তুমি কতবার কাছে গেছে শুনিয়ে। তুমি যে গোলাপ গায়ে পাপড়ি বেঁধেছো, তুমি যে গোলাপ গায়ে পাপড়ি বেঁধেছো, সে কথা কেন বোঝো না, কেন বোঝো না। না।
আদতে ভালোবাসো না কেন বাসো না আমি আরো আপন করে এসো আমি বন্ধ করো আজ থেকে বাড়িতে সব চলবে না বলছেন কি মা মা আবার কি হচ্ছে আমার মায়ের আমার সুস্থ মাকে তো অসুস্থ করে তুলেছে এই রাস্তার বেজন্মা মেয়েটা তুমি মুখে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও দাদা এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও বলছিলাম কি ভাই তোমার কি কিছু হয়েছে? যদি কিছু হয়ে থাকে আমাকে বল। এই সঞ্জু আর সব জেনে গেছে দাদা তার মানে তোমার সঙ্গে আমার অনেক বোঝা পড়া আছে সঞ্জু তোর কি হয়েছে বলতো? রাস্তায় দেখে তোর সঙ্গে কথা বলতে গেলাম, তুই আমার কোনো কথারই উত্তর দিলি না। তোমার কথার কি উত্তর দেবো বলো তো মামা? তুমি তো সবকিছু জেনে বুঝে ওই রাস্তার বেজন্মা মেয়েটাকে এই বাড়ি বউ করে এনেছো। মদ খেয়ে বাড়ির মধ্যে নোংরামি করছে। নোংরামো করছি, একটু মদও খেয়েছি। কেন তোমার অসুবিধা আছে নাকি? আরে এতদিন তো তুমিও মদ খেয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেলাল্লাপনা করে বেরিয়ে সব ভুলে গেছো না? সব ভুলে গেছো। ও বুঝতে পেরেছি, এই রাস্তার সুন্দরী বেজন্মা মেয়েটাকে বউ হিসাবে পেয়ে তুমি একদম সাধু হয়ে গেছো, তাই? এই একদম উঁচু গলায় কথা বলবে না। এই সঞ্জু কিন্তু তোমাকে ভয় পায় না দাদা। কি করবি তুই? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাধুগিরি আমি ঘুচিয়ে দেবো। দেখা চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ। এই সঞ্জুকে চ্যালেঞ্জ? হ্যাঁ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তোমারে এই মদের বোতলে তোমাকে আজকে আমি মেরেই ফেলবো। আমার ছেলের গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। এই পাগলি মা রণরঙ্গিনী চামুন্ডা হয়ে ঝাঁপিয়ে পড়বে। এই পাগলি বুড়ি, তুই দিনের পর দিন এই বাড়িতে কেন আসিস রে? আমার সোনাকে খুঁজতি? হ্যাঁ? আমার সোনাকে তো আমি খুঁজে পাইনি, তাই এই ছেলেটার মুখটা দেখি আমার বুকে জ্বালা চড়াই। সম্রাট, আমার সম্রাট, তুই কোনো চিন্তা করিস না বাবা, কোনো চিন্তা করিস না। তুই তো রাস্তাঘাটে আমাকে মা বলে ডাকিস, তাই তো তোকে বাঁচাতে আমি ছুটে এসেছি। আর আমি এসেছি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। যাবো না। কেন যাবো? আমার ছেলের বাড়ি থেকে আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। না, তুমি কোথাও যাবে না, তোমার যখন ইচ্ছে তুমি এই বাড়িতেই আসবে মা। তুই তুই আমাকে মা বলে ডাকলি? আমাকে মা? ঠিক ঠিক এইরকম একটা মেয়ের মুখ থেকে মা ডাক শোনার জন্য আমি বাংলার এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজে বেরিয়েছি। আজ আমার কি শান্তি, আমার কি তৃপ্তি, আর আমার কোনো দুঃখ নেই রে, আর আমার কোনো দুঃখ নেই। তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস। জানিস জানিস বাবা সম্রাট, ওই মেয়েটা আমাকে মা বলে ডেকেছে, আমাকে মা বলে ডেকেছে। আমি আসি বাবা, আমি আসি। মা ভালো থাকিস বাবা, ভালো থাকিস। মাগো, একটা বাইরের লোক তো বিদে হলো, তা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? শকুনি মামা, আর কি কি সর্বনাশ করবে তুমি এই সংসারে? কি বললি? কি বললি সঞ্জু? আমি তোদের সর্বনাশ করি? হ্যাঁ করো, 100 বার করো, 1000 বার করে চলেছো। তাই তো একটা বাইরের লোক দিনের পর দিন এই সংসারে পড়ে আছে। একটু মনে করে দেখো তো মামা, কটা টাকা রোজগার করে দিয়েছো এই সংসারে, যে বসে বসে অন্ন ধ্বংস করছো। তোমার লজ্জা করছে না? এই সঞ্জুর মুখ থেকে এই কথাগুলো শোনার পরেও তোমার এখানে দাঁড়িয়ে থাকতে একটু লজ্জা করছে না? আরে নিজে থেকে বেরিয়ে যাবে, এই সঞ্জু তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বেরো, বেরো, বেরো বলছি। তুমি যাবে না বাবা, তুমি যাবে না। চলে যাব বাবা, আর নয়। তবে কথা দিচ্ছি, এতদিন এ বাড়িতে আজ পর্যন্ত যা খেয়েছি, একদিন আমি সব সব দিয়ে যাব বাবা, সব সব দিয়ে। সত্যি তো? আমি একটা বাইরের লোক হয়ে কেন তোদের ঘাড়ে চেপে থাকবো?
সম্রাট মামা বৌমা মামা বাবু যে যাই বলো তোমরা বিশ্বাস করো আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। সুখে দেখো বৌমা, সুখে থাকিস। ভালো থাকিস সম্রাট। সম্রাট মামা, আমার একটা কথা রাখবি বাবা। মামা যদি কোনোদিন শুনিস যে তোর মামা মারা গেল, সেদিন শ্মশানে গিয়ে আমার মুখে একটু আগুন দিয়ে তুই আমার মুখে আগুনটা করেছ বাবা। বাবা তুই আমার মুখে বাবা। একেবারে ঠিক কাজ করেছো ভাইয়া। একটা অমানুষ বাইরের লোককে, উনি যদি বাইরে লোক হয় তুই তাহলে কে? বন্ধু, আমি এক সময় ছিলাম তোর বন্ধু, এখন তোর ভাই সঞ্জুর সম্বন্ধী। এখনো হয়নি। এখনো হয়নি, কিন্তু এবার তো হবে। হবে, তবে পণের 1 লক্ষ টাকা, শাড়ি, ধুতি, পাঞ্জাবি এগুলো তোমাকে ফেরত দিলাম। এসব আপনি কি বলছেন মাসিমা? মা তো ঠিক কথাই বলেছেন, এই সব জিনিসগুলো আপনি ফেরত দিয়ে যান। এই শয়তানি মেয়ে, তুমি কোনো কথা বলবে না। এই খবরদার! আমার ঘরের লক্ষ্মীকে একটাও বাজে কথা বলবি না। মা তুমি ভুল করছো, মা তুমি ভুল করছো। এটা লক্ষ্মী নয়, এটা অলক্ষ্মী। তুমি ওকে এখনই বাড়ি থেকে বিদায় করো মা, এখন বাড়ি থেকে বিদায় করো। ওকে বাড়ি থেকে বিদায় করব। ওই সুন্দর মুখার্জিকে যে এতদিন আমার মাথা খেয়েছে, মাসিমা! এখন তোর মাথাটাও খাচ্ছে। বেরো, বেরো, বেরো বলছি। তুমি কিন্তু সুন্দর বাবুর সঙ্গে এভাবে একদম কথা বলবে না, বলে দিচ্ছি। সব বিগড়ে গেল। আর বিগড়ে দিয়েছে তোমার এই দাদা। এই ওটাকে মারো, মারো শয়তানি বউটাকে। আমাকে ঝাঁটা মেরে তোকে আমি এই বাড়ি থেকে বিদায় করব। বেরো, বেরো, বেরো বলছি। আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন? হ্যাঁ, শুনুন, নামটা আমার সুন্দর, সুন্দর মুখার্জি। কিন্তু এই সৌন্দর্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোধহয় আপনার জানা নেই। বেশ, আজ আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার সময় ভাই সঞ্জু তোমাকে একটা কথা বলে যাই। হ্যাঁ দাদা। এই অপমানের বদলা আমি নেবই নেব। আপনি যাবেন না দাদা, আপনি দাঁড়ান। আমি আসছি আপনার সঙ্গে। দাদা দাঁড়ান, আমি আসছি। সম্রাট, মা। তোমরা কোনো দুশ্চিন্তা করবে না, কারণ তোমাদের সংসারে ঝড় ঝঞ্ঝা বিপদ যতই আসুক না কেন, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ একদিকে আছে পাগলি মা, আর একদিকে আছে তোমার ওই শাশুড়ি মা। দুজনে রঙ্গিনী হয়ে ঝাঁপিয়ে পড়ে তোমাদের রক্ষা করবে মা, তোমাদের রক্ষা করবে। ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব, কি করব? কেন দুশ্চিন্তা করছো? মা কিন্তু সম্পূর্ণ আমাদের পক্ষে চলে এসেছেন। কিন্তু খুব সাবধান, আমার দাদা সুন্দর মুখার্জি সঞ্জুর কানে বিষ ঢেলেছে। তুমি কোনো চিন্তা করো না শ্রেয়া। শ্রেয়া, আমি যা বলবো আমার কথা মতো তোমরা চলবে। আর সঞ্জুকে ট্যাগ দিতে আমার একদিন মাত্র সময় লাগবে, তবে কাজটা কিন্তু খুব কঠিন। কি কাজ? এসো তোমার কানে কানে বলছি। 2
ওইসব কাজ আমার দ্বারা হয় না। শ্রেয়া তুমি এসো। না 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 না, এ কাজ আমি পারবো না, এ তো খুব লজ্জার ব্যাপার, এ কাজ আমি পারবো না। শ্রেয়া, আমি পারবো না। করতে তোমাকে হবে শ্রেয়া। আজ থেকে এদের দুজনের সঙ্গে তোমাকে সমস্ত সম্পর্ক যে ত্যাগ করতে হবে। অসম্ভব, কোনো কিছুর বিনিময়ে আমি এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারবো না। শ্রেয়া, এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারবে তাই তো? তাহলে তোমাকে আমাকে ভুলতে হবে শ্রেয়া। পারবে পারবে তুমি আমায় ভুলে থাকতে? কোনো মেয়ে একটা মাতাল ছেলেকে পছন্দ করে না। আর শ্রেয়া, তুমি মেয়ে হয়ে জন্মেছো বলে নিজেকে মূল্যহীন মনে করছো কেন? তুমি মনে করবে সঞ্জুর সাথে প্রেমটা তোমার একটা অ্যাক্সিডেন্ট ছিল। সঞ্জুর থেকে তুমি অনেক বেটার ছেলে পেয়ে যাবে শ্রেয়া, বেটার ছেলে। মানো না, আর আমি তোমাকে মানবো না, তোমার কোনো কথাই শুনবো না। তোমার মতো মাতাল স্বামী পাওয়ার থেকে শূন্য স্মৃতিতে থাকা অনেক ভালো। কি রে ভাই, কি বুঝলি? একে একে তোর কাছ থেকে সবাই সরে গেল রে ভাই। নিজেকে পরিবর্তন কর রে ভাই, নিজেকে পরিবর্তন কর। একদিন বলতিস তুমি আমার রামচন্দ্রের মতো দাদা, আর আমি তোমার লক্ষণ ভাই। দাদা, আজ কি মনে হচ্ছে জানিস, তুই লক্ষণ নামের কলঙ্ক। কি বলে গেল দাদা? আমি লক্ষণ নামের কলঙ্ক? একে একে সবাই সরে যাবে আমার জীবন থেকে, কিন্তু কিন্তু সবার আগে সরে যাবে তুমি দাদা, তুমি। কারণ আজ যে তোমার স্বার্থে আঘাত লেগেছে গো দাদা। আর শ্রেয়া, তুমিও পারবে, তুমিও পারবে আমায় ভুলে থাকতে। তুমি না আমায় ভালোবাসতে, ভালোবাসার স্বপ্ন দেখাতে, আমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে। তাহলে সেগুলো কি ছিল? তোমার সব মিথ্যে, সব ভুল, সব অভিনয়, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। আচ্ছা সুন্দর, হ্যাঁ বলো 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 বলো। আছে কি আমাদের ফিল্ম ডাইরেক্টরের কাছে গিয়ে সিনগুলো বুঝে নিতে? আজ ওই ডিরেক্টর একটা হিরোর সঙ্গে তোমাকে কয়েকটা সেক্সি পোজ দিতে বলবে। কি তুমি দিতে পারবে তো? এই রিহার্সাল দেবে না? আরে বাবা, রিহার্সেল তো দিতে হবে। আমি এখনই রিহার্সেলটা সেরে নিচ্ছি। ধরো মানে আমি তোমার হিরো, তুমি আমার হিরোইন। কি লজ্জা পাচ্ছ? একদম না। লজ্জা যখন পাচ্ছ না, তখন আমি একটা কাজ করে জানাও। এই আমি মিউজিকটা অন করলাম। ওই রকম হলেই চলবে। বাচ্চা হিরো করবে, সে তোমার মতো আমাকে হেল্প করবে তো? নিশ্চয়ই করবে, আরে কেন করবে না। আচ্ছা পায়েল, আপাতত আমি হিরো থেকে ভিলেন হয়ে গেলাম, কারণ এই ছবিতে তো কলির ভিলেনটা আমাকেই করতে হবে না। এই তাহলে তো রেপশনের কোনো প্রবলেম হবে না বলো? আমি করলে হবে কেন? তাহলে শুরু করা যাক। রেডি, স্টার্ট। দাঁড়িয়ে আছি, আরে আমি ভিলেন, ভয় পাও ভয়। এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই না হলে নায়িকা। সব তোমারই হেল্প? হ্যাঁ, আমি তো সবাইকে এরকম হেল্প করে থাকি। আচ্ছা পায়েল, এই এতক্ষণ ধরে তুমি যে অভিনয়গুলো আমার সাথে করলে, আজ রাতে একজন ডাইরেক্টরের সাথে করতে হবে। বিশ্বাস কিছু না, আজ রাতে ওই মানে ওই ডাইরেক্টরের সাথে এক বিছানায় তোমাকে রাত কাটাতে হবে। হ্যাঁ, আবার কাল একজন প্রডিউসারের সঙ্গে তোমাকে এক বিছানায় রাত কাটাতে হবে। ইয়েস, এরকম প্রত্যেকদিন নিত্য নতুন পুরুষের সাথে তোমাকে এক বিছানায় রাত কাটাতে হবে, তবেই তো আমার ফায়দা। তুমি কি মানুষ? কিন্তু তুমি কি মানুষ? তুমি যদি মানুষ হতে, তাহলে বিয়ের রাতে মান সম্মানের তোয়াক্কা না করে একটা পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতে না। আরে তুমি যদি মানুষ হতে, তাহলে বিয়ের রাতে তোমার বাবাকে অকালে মরতে হতো না। শালি মানুষ দেখাচ্ছে। তুমি কি নিষ্ঠুর? আমি নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুর।
আর নিষ্ঠুর হতে পেরেছিলাম বলে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তা নাহলে তোর মতো হাত জোর করে সমাজের দ্বারে দ্বারে কেঁদে বেড়াতে হতো। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। এই ইয়ার কি করিস না, ইয়ার কি করিস না, পা ছাড় প্রচন্ড ব্যথা। এই খালি বাড়ি যেতে দাও, বাড়ি যেতে দাও, বাড়ি। আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেব তাহলে মুম্বাইয়ের এত বড় ফ্ল্যাট এনে আমি তোকে তুললাম কেন? আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেবো তাহলে এতদিন আমি সাধু সেজে থাকলাম কেন? এই বেশ বলিস মাইরি। আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেব তাহলে আমার ব্যবসাটা চলবে কেমন করে রে? হ্যাঁ, আরে এটাই তো হচ্ছে আমার আসল জনসেবা রে। এই শোন, আয় 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 এদিকে আয়। একটা কথা বলি, শোন 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 শোন। আর একটু কেমন হচ্ছে তোকে না আমি প্রথমে নিজে ব্যবহার করবো, তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আরো 10 জনের সেবায় তোকে আমি লাগিয়ে দেবো। ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি শয়তান। শিবা, আরে শিবা। ইয়েস বস। শোন, এই মালটা এই ফ্ল্যাটে বন্দি থাকবে, তুই থাকবি ওর পাহারাদার। যতক্ষণ আমার প্রস্তাবে রাজি না হচ্ছে একদম ছাড়বি না, এমনকি 1 ফোঁটা জলও দিবি না। মাইন্ডেড? এ শিবা, ये साली नायिका হবে রে, নায়িকা। এখন আমি কি করবো? কেমন করে আমি নিজেকে বাঁচাবো? আমার প্রাচিত্য যে এত ভয়ঙ্কর তা আমি আগে বুঝিনি। শিবা, শিবা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। পারবো না, পারবো না ফাইল দেবী, আমি কিছুতেই পারবো না, কারণ আমি যে ওর কেনা গোলাম। এর আগে মুম্বাইয়ের এই ফ্ল্যাটে অনেক মেয়েকে এভাবে এনে নিজে নষ্ট করে প্রচুর টাকার বিনিময়ে বিদেশে বিক্রি করে দিয়েছে। গোলামি করো বলেই কি এই পাপ কাজটা তুমি করবে? একটার পর একটা মেয়ের তুমি ক্ষতি করবে। উপায় নেই, আমি বাধা হয়ে দাঁড়ালেই ও শালা আমাকে খুন করে ফেলবে। তুমি একা মরবে, কিন্তু অসংখ্য মেয়ে তো বেঁচে যাবে। ওই শয়তানটা হয়তো একদিন তোমার ঘরে মা বোনকেও তুলে নিয়ে আসবে। মনে করো না আমি তোমার ঘরে সেই মেয়ে, তোমার দিদি বাবন। বোনকে তুমি বাঁচাবে না দাদা, বোনকে তুমি বাঁচাবে না। চুপ করুন, চুপ করুন পায়েল দেবী, আপনি চুপ করুন। এই দানব মনের মধ্যে মানব মনটাকে আপনি নাড়িয়ে দেবেন না পায়েল দেবী, এই মনটাকে আপনি নাড়িয়ে দেবেন না। মানব হয়ে কেন তুমি দানবের কাজ করবে? করতে তো চাই না, কিন্তু কিন্তু জানের ভয় আমাকে এই অসুন্দর কাজগুলো করতে হয়। ইচ্ছে করে না, ইচ্ছে করে না পাপ কাজ করতে, ভালো লাগে না মা বোনের ইজ্জত নিয়ে খেলা করতে, কিন্তু কিন্তু এই সুন্দর মুখার্জির ভয়ে আমাকে আমাকে এই অসুন্দর কাজগুলো আমাকে করতে হয়। না, আর তুমি পাপ কাজ করবে না। এবার তুমি ভালো হবে, পায়েল দেবী। এবার তুমি মানুষ হবে। পায়েল দেবী। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব। পায়েল দেবী। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব। পায়েল দেবী, এই আপনি কি করছেন পায়েল দেবী? এই যে রক্ত, হ্যাঁ, এই রক্ত দিয়ে আমি তোমার কপালে মঙ্গল চিহ্ন এঁকে দিলাম। আজ থেকে আমি তোমার বোন হলাম। বোনকে তুমি বাঁচাবে না দাদা, বোনকে তুমি বাঁচাবে না। ওঠ, উঠবো না। আরে তুই আমাকে দাদা বললি, এই গুন্ডাটাকে তুই দাদা বললি? কেউ কোনোদিন আমাকে দাদা বলেনি রে। তুই তো দাদা বলে ডেকে আমার দায়িত্বটা অনেক অনেক বাড়িয়ে দিলি রে বোন। কিন্তু কিন্তু এই নরক থেকে আমি তোকে কি করে বাঁচাবো? হ্যাঁ হ্যাঁ, একটা উপায় আছে। আমি যদি তোকে ছেড়ে দেই তুই এখান থেকে পালাতে পারবি? হ্যাঁ পারবো, পারবি? হ্যাঁ পারবো পারবো পারবো। তবে পালিয়ে যা বোন, আমার জীবন যায় যাক, তবু তুই এখান থেকে পালিয়ে যা। যা শালা,
মালটাকে খালাস করে দিচ্ছিলি তো, হ্যাঁ? শালা শুয়োরের বাচ্চা, সারা জীবন ধরে আমার কাছে টাকা খেলি আর মালটার কাছে একটা ফোঁটা নিয়ে একেবারে পাল্টি খেলি না মানে বস। তবে যাই বলছি, তোর মনে না বেশ দয়া ময়া আছে বস। এই শালা শুয়োরের বাচ্চা, আমাকে ছেড়ে দিন বস, আমার ভুল হয়ে গেছে, আমি বাড়ি যাব। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বাড়ি যাবি? যা, কি করবো, তোর ঘরে তো বউ বাচ্চা আছে। যা 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 যা। আচ্ছা তোরা এমন করিস কেন বলতো? খালি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। আরে সবাই যদি বাড়ি চলে যাস তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলতে পারিস? পারলাম না, পারলাম না রে বোন, তোকে আমি এই নরক থেকে, তোকে এই নরক থেকে আমি বাঁচাতে পারলাম না। শুধু তোর কাছে আমি ফোঁটাটাই নিলাম। যদি পারিস তুই এই দাদাটাকে তুই ক্ষমা করিস, এই দাদাটাকে তুই। ওটাকে আমি উপরে পাঠালাম, তুই আবার পারলাস না। এবার তোর ভালোটা আমি করে দেবো রে। কাছে আয়। একদম কাছে আসবে না, একদম কাছে আসবে না। একদম নাকামি করবি না। দূরে থাকলে ক্যামেরায় ছবি করা যায় কিন্তু রেপ করা যায় না। ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি। এই তুই এত রেগে যাচ্ছিস কেন? শোন না শোন, আর একটু কাছে আয়। আমি তোকে কথা দিচ্ছি, এবার তোর ভালোটা না আমি করে দেব রে। তোকে যদি আমি একবার রেপ করে দিই তাহলে 10 জনের সাথে রাত কাটাতে আর কোনো অসুবিধে হবে না। আমি কিন্তু ভয়ঙ্কর নাগিনী হয়ে তোকে ছবল মারবো, ছবল। ছবল মারবি ছবল, তোর বড্ড বিষ হয়েছে না? ওই বিষটা তুমি ফেঁকে দেবো রে শালি। हीरे से मोती से गहनों से फूलों से तुझको सजा दिया। अरे हीरे से मोती से गहनों से फूलों से तुझको सजा दिया। अरे मोती रानी राजा मैं होता, अरे मोती रानी जो राजा मैं होता। কে আমার গাড়িটা নিয়ে পালাচ্ছে? আর শিবল লাশটা গেল কোথায়? না না, আমার খুঁজে দেখতে হবে শিবল লাশটা গেল কোথায়। আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও। ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চানটা ছোবার লাগে আমি নাকি হাত বাড়ালাম। ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চানটা ছোবার লাগে আমি নাকি হাত বাড়ালাম। ক্ষণিকের খুশি
কিরে পারবি না? পারবো দাদা, পারবো। মনে করবো কলেজের নাটকে দাদার সঙ্গে একটা প্রেমের অভিনয় করছি। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। কিন্তু দাদা, আনন্দে যে আমার চোখে জল আসছে গো। কেন রে? কোনোদিন যদি সঞ্জুর সঙ্গে সংসার করতে পারি, তাহলে যে দেবতার মতো একজন ভাসুর পাবো। মানে শিব ঠাকুরের মতো ভাসুর পাবি, আর মা দুর্গার মতো একটা বড় যা পাবি, যে 10 হাতে গোটা সংসারটাকে ধরে রেখেছে। বাবা তো তুলনা হয় না, মায়ের আমূল পরিবর্তন হয়ে গেছে। এবার আমার 2 ভাই বোনের কাজ হবে প্রিয়ার কথা মতো প্রেমের অভিনয় করে সঞ্জুকে আমাদের লাইনে ফিরে নিয়ে আসা। কিন্তু দাদা, সদর দরজাটা খোলা আছে তো, একদম। সঞ্জু ভেতরে ঢুকলে আমাদের দেখতে পাবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সব ব্যবস্থাই আমি করে রেখেছি। এখন নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট না করে আমি যা বলছি শোনো। আমি সঞ্জুকে ফোন করেছিলাম, ওর আসবার সময় হয়ে গেছে। হ্যাঁ, সিনেমায় যেমন নায়ক নায়িকারা ক্লোজ করে, তোমরা কিন্তু ঠিক ওই রকমই করবে। আচ্ছা প্রিয়া, তুমি কি? আমি তোমার বউ, আর এখন আমার পরীক্ষা চলছে। আমার কথা মতো তোমরা যদি কাজটা ঠিকঠাক করতে পারো, তুমি ফিরে পাবে তোমার ভাইকে, আর শ্রেয়া ফিরে পাবে তার সঞ্জুকে। সঞ্জুকে তো আমার কাছে নত স্বীকার করতেই হবে। তোমরা শুরু করে দাও, আমি এখন যাচ্ছি। দেখলি তো, অষ্টি বছরে যাচাই করে নিজেকে প্রমাণ করে দিল যে ও সত্যিকারে গৃহবধূ হতে পেরেছে। ওই সঞ্জুকে থেকে নামছে। নাও স্টার্ট প্লিজ, সঞ্জুকে দেখাতে হবে। দাদা, ভয়ে যে আমার বুকটা কেমন করছে গো। আমি ভাবতে পারছি না তুই কি এই মহাযজ্ঞটা ভণ্ড করে দিবি। সঞ্জুকে আমাদের দেখাতে হবে তোর আমার মধ্যে মারাত্মক একটা প্রেম জমে গেছে। মানে প্রেম খেলা। এই মুহূর্তে তুই আমাকে ডিনাই করছিস, মানে পছন্দ করতে পারছিস না। আর আমি মানে অভিমানে দুঃখে প্রচুর পরিমাণে মদ খাচ্ছি। মদ খেয়ে তোর সাথে আমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কোন ভুল ভালোবাসো তুমি, নামটা শুধু জানে যাও। ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না ডার্লিং। আর আমি তো সেই কবেই ভুলে বসে আছি। কোথায় তুমি আর কোথায় ওই সঞ্জু? তোমাকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে চাই, কিন্তু তুমি আমায় বলবে না। না না না, আমি পায়েলকে বলেছি, প্রিয়াকে বলেছি, কিন্তু তোমার মতো একটা সুইট লেডিকে আমি কিছুতেই বলতে পারবো না ডার্লিং। ওই সঞ্জু একটা ফালতু ছেলে, ওর মতো ছেলেকে বিয়ে করাচ্ছে এই গঙ্গায় ডুবে মারা অনেক ভালো। ছি দাদা ছি, তুমি পায়েলকে ভুলে প্রিয়াকে ভুলে শেষ পর্যন্ত শ্রেয়ার দিকে হাত বাড়িয়েছো। এই তোমার চরিত্র। বেশ করেছি। না, তুমি বেশ করোনি। এইভাবে শ্রেয়ার হাত ধরে আমি কিন্তু তোমাকে স্ফূর্তি করতে দেব না। আরে স্ফূর্তি করার জন্য তো আমার জন্ম হয়েছে রে। দেখছিস না একটার পর একটা আমার জীবনে মেয়ে জুটে যাচ্ছে, আর তুই যাকে জুটালি সে তোর হাত ছেড়ে আমার হাত ধরে ফেললো। আরে তুমি একটা চরিত্রহীন পুরুষ। আর আপনি চরিত্রবান মহাপুরুষ। তাই তো আপনার প্রেমের পাখি আপনার বাসা থেকে আমার বাসায় ঢুকে পড়লো। তবুও কিন্তু আমি শ্রেয়াকে ভুলে অন্য কোনো মেয়ের হাত ধরে স্ফূর্তি করতে পারবো না দাদা। তার জন্য ক্ষমতা লাগে, বুঝলি, ক্ষমতা লাগে। বাজে কথা বলবেন একদম। বাজে কথা নয় রে, বাজে কথা নয়। মেয়েরা কখনো রূপের পূজারি নয়, মেয়েরা হচ্ছে গুণের পূজারি। ওরা যদি ঠিকঠাক ভালোবাসা পায়, ভালোবাসার বাসা কখনোই ভাঙে না। ওহো
সম্রাট হ্যাঁ? এত কথা বলার কি আছে? এই চলো তো আমরা রেস্টুরেন্টে খেতে যাই। এই কোনি ফুল ভালোবাসা তুমি নামটা জানিয়ে শুধু না নামে ডাকবো তোমাকে তুমি আমায় একটু চরিত্রটাকে যে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি যা। বাহ, চমৎকার চমৎকার স্যার, চমৎকার। পারলে পারলে শেষ পর্যন্ত তুমি আমায় ভুলে ওই চরিত্রটা হাত ধরতে। আরে আমার জন্য হাত ধরেছে, তখন আমার সঙ্গে একটু নাচা গানা করতে দে না রে। আমি তোমার কাছে জানতে চাই শ্রেয়া, তুমি আমার কাছে ফিরে আসবে কি না? ওই তো বললাম, ওর ক্ষমতাও দেখিয়ে দিয়েছে, আচ্ছা। তুই কিন্তু পাচ্ছিস না। সেই কুকুরের মতো ওরই পেছনে গেলো 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 গেছি। বাহ, খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে না শ্রেয়া? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদার মুখ থেকে ওই নোংরা কথাগুলো শুনতে তোমার খুব ভালো লাগছে না? এখনো এখনো সময় আছে, তুমি আমার কাছে ফিরে এসো, ধরো আমার হাত। আর আজকে যদি তুমি সেটা করতে না পারো, তাহলে এই সঞ্জু কিন্তু তোমাকে এক খুশিতে তোমার মুখটাকে ভেঙে দেবে। এই! আমার হাত ছাড়, আমার হাত ছাড় বলছে বেজন্ম কোথাকার। কি বললে? আর একবার ওই কথাটা উচ্চারণ করো। একবার নয়, 100 বার বলবো, তুমি একটা বেজন্মা বেজন্মা বেজন্মা। এই, তুমি একটা বেজন্মা। তাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের স্বামী নোংরামগুলো নিজের চোখের সামনে দেখছো। তোমার চোখে নোংরা পর্দা আছে, তাই তুমি নোংরামা দেখতে পাচ্ছ। এই, কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি শ্রেয়া যেটা করছে তুমি সেটা মেনে নিতে পারছো না কেন? মেনে নিতে পারছি না এই কারণে যে শ্রেয়া শ্রেয়া এখনো আমায় ভালোবাসে। আর তুমি তুমি শ্রেয়াকে ভালোবাসো না? হ্যাঁ, বাসি তো। সেদিনও বেসেছিলাম, আর ওকে আজও ভালোবাসি। আর ওকে ভালোবাসি বলে ওদের দুজনের নোংরামগুলো যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নিতে পারছি না। ওরে ভাই, আমার ভালোবাসাকে তুই কেড়ে নিবি নাকি রে? আচ্ছা, তুমি কি করে পারছো বলো তো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের সামনে নিজের স্বামী নোংরামগুলো কি করে মেনে নিতে পারছো? মেনে নিতে পারছি এই কারণে ওরা যেটা করছে কোনোটাই সত্যি নয়, সবটাই অভিনয়। সব ভুল মিথ্যা অভিনয়। হ্যাঁ, আর এই ঘটনাটা ঘটিয়েছি আমি। তুমি যার পাল্লায় পড়ে ভুল রাস্তায় চলে গিয়েছিলে, সেই সুন্দর মুখার্জির জাল থেকে তোমাকে আমি কোনোদিনই ফিরে আনতে পারতাম না। তুমি জানো সুন্দর মুখার্জিকে পুলিশ খুঁজছে কেন? সে তার পোষা গুন্ডা শিবাকে খুন করে। কি বললে? What? তার মানে আমার দাদা একটা খুনি। শুধু তাই নয়, সে মুম্বাই ফ্ল্যাটে পালকেও ধর্ষণ করেছে। এত খবর তুমি কোথা থেকে পেলে? পুলিশের কাছ থেকে জেনেছি, আরো জেনেছি সে যে কোনোদিন মামা বাবুকে খুন করতে পারে। হ্যাঁ, আর এই কথাটা আমি কিছুদিন আগে জানতে পেরে গিয়েছিলাম। তুমি জানো ভাই মামা বাবু এখন কোথায়? হ্যাঁ, আমি জানি তো। আমাদের মামা বাবু এখন রাস্তাঘাটে ঘুরে ঘুরে প্ল্যাটফর্মে মুটেগিরি করে পেট চালাচ্ছে গো বৌদি, পেট চালাচ্ছে। এ হতে পারে না, এ হতে পারে না। যে মানুষটা আমার ঘর সংসার সব করে দিয়েছে, তার টাকাটা কখনো স্টেশন প্ল্যাটফর্মে হতে পারে না। আমি যাব মামা বাবুকে ফিরে আনতে। হ্যাঁ, আমার শেষ কাজ হবে মামা বাবুকে ফিরে আনা। মামা বাবু! দাঁড়াও দাঁড়াও বৌদি, এতদিন সকলের সামনে তোমাকে অনেক অসম্মান করেছি, অনেক কটু কথা বলেছি, তাই আর সবার সামনে দাঁড়িয়ে আমার শ্রীরামচন্দ্রের মতো দাদার সামনে দাঁড়িয়ে বড় জোরে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বলো না বৌদি, ভাই বলে যখন ডেকেছো, নিজের ভাই মনে করে তুমি আমায় ক্ষমা করে দিতে পারো না? বলো না। পারি ভাই পারি, কেন পারবো না? তুমি কি আমার পাও? তুমি সত্যি বলছো বৌদি? তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? সত্যি বলছি ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি একদম কাঁদবে না ভাই, একদম কাঁদবে না। কি গো ভাই কাঁদছে, তুমি দেখতে পাচ্ছ না? ওকে তো আমি ক্ষমা করে দিয়েছি, বা তুমি? না দাদা, এ শয়তানের দাও বিষের বড়ি গিয়ে যেন একটা বিষে গেছে। তোমাকে আমাকে প্রতিমূর্তি অপমান সম্মান করছে। আমি যাবো শয়তান সুন্দর মুখার্জিকে শাস্তি দিতে। তার আগে খুঁজে ওকে তুমি ছেড়ে দাও। আমি ছেড়ে দিলে শ্রেয়া কেন ছেড়ে দেবে? কে শ্রেয়া? বদলা নিবি না? চোখের জলে বদলা তোকে নিতে হবে। মেয়ে হয়ে জন্মেছিস বলে অন্যায় করিসনি। আমি তো দাদা হয়ে বলছি,
বদলা তোকে নিতেই হবে। দাদা আয় কাছে আয়। দাদা দাদা চোখের জলে নয় রে, ভালোবাসার বন্ধনে যাকে তুই বাঁধতে চেয়েছিস আমি তাকে তোর হাতেই তুলে দিলাম। দাদা তোরা সুখে থাক, শান্তিতে থাক। না না, তোদের স্থান আমার পায়ে নয় রে, তোদের স্থান আমার বুকে। আহ কি শান্তি, কি তৃপ্তি। কি হলো? দেখতে রে। ও মাই গড, জাস্ট এসে গেছে অস্ত্র। হ্যাঁ, একটু আগে বলছিলাম না শয়তান সুন্দর মুখার্জিকে শাস্তি দিতে হবে, সেই শাস্তি দেওয়ার অস্ত্র আমার মোবাইলে এসে গেছে। ঠিকই বলছি, আমাকে সেনাপতি সেজে এখনই যুদ্ধক্ষেত্রে যেতে হবে। আমার মোবাইলে যে এসএমএসটা এলো আমার জীবনটাকে একেবারে বদলে দিল। চলি, গুড বাই। বাবুরা, বাবু মশাইরা, আজ একটাও মোট বইবার কাজ জোটেনি। দুদিন ধরে আমার খাওয়ার জোটেনি। ও বাবু, বাবু গো, আপনার বাক্স আপনি নিজে কেন বইছেন? আমাকে দিন না, আমাকে দিন। যে কটা টাকা দেবেন তার বিনিময়ে আপনি যেখানে বলবেন আমি ঠিক সেখানেই পৌঁছে দেব। ও দাদা, দাদা গো, আপনার বাক্স আপনি নিজে কেন বইছেন? আমাকে দিন না, আমাকে দিন। ও বাবু, বাবু গো, আপনার বাক্স আপনি নিজে কেন বইছেন? আমাকে দিন না, আমাকে দিন, আমাকে দিন। এটাই তো সেই হাওড়া স্টেশন। অনেক কষ্টে লুকিয়ে ওই শয়তান সুন্দর মুখার্জির চোখে ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি। আমি বাড়ি যাবো, কিন্তু বাড়িতে যে আমার বাবা নেই। না 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 না, তার আগে আমি থানায় যাবো, আমি থানায় যাবো, আমি থানায় যাবো। দিদিমণি, দিদিমণি গো, আপনার বাক্স আপনি নিজে কেন বলছেন? আমাকে দিন না, আমাকে দিন। আপনি যেখানে বলবেন আমি ঠিক সেখানেই পৌঁছে দেব। তার তো ভালোই হলো গো, যার কেউ নেই তার ভগবান আছেন। আচ্ছা আচ্ছা, থানাটা কোন দিকে বলতে পারো? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। ওই তো স্টেশনের ওপাশেই থানা। বাক্সটা আমাকে দিন, আমি ঠিক পৌঁছে দেব, আমি ঠিক পৌঁছে দেব। পড়ে গেলে লেগেছে না, কেমন লাগেনি। আসলে কদিন ধরে আমার গায়ে জ্বর, দুদিন ধরে আমার খাওয়ার জোটেনি, বড় কষ্টে আছি। তুমিও কষ্টে আছো আর আমিও কষ্টে আছি। আচ্ছা, এই পৃথিবীতে কে শান্তিতে আছে বলতে পারেন? কেউ নেই, কেউ নেই। তুমিও নেই আর আমিও নেই। শান্তি থাকবে কি করে? আমার মতো একটা মানুষ এই পৃথিবীতে থাকলে না, শান্তি দৌড়ে পালিয়ে যাবে, দৌড়ে পালিয়ে যাবে, দৌড়ে পালিয়ে। এই ওঠো, ওঠো বলছি, ওঠো। আমার নেই মা। তুমি? আপনি একটা তিরবিদা পাখি আর একটা নিরাশ্রয় সর্বহারা মানুষ চিনেছে। দুজন দুজনকে ঠিক চিনেছে। জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। চোখের সামনে বিষাক্ত পোকাগুলো কিলবিল কিলবিল করছে। বিষাক্ত সাপের বাচ্চাগুলো আমাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরছে। জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। ওনাকে দেখে আমার কেমন যেন সব মনে পড়ে যাচ্ছে, সেই বিয়ের রাতের কথা। কখনো ভাবতে ছাড়ি না, একদিন তুই যাকে কাঁদিয়েছিলি আর সে হাসছে, আর তুই কাঁদবে না, একদম কাঁদবে না। ওই শয়তানটা নিশ্চয়ই তোমাকে। চুপ! ওর কথা তো এখানে হবে না, ওর কথা হবে আইনে, ওর কথা হবে আদালতে। আমার বিচার তো ভগবান করেই দিয়েছেন, কিন্তু ওই শয়তানটার শাস্তি না দেখা পর্যন্ত আমার শান্তি নেই, আমার শান্তি নেই, আমার শান্তি নেই। এই তুইও কি আমার মতোই পাগলি হয়ে গেলি নাকি রে? আরে আমি তো পাগলি হয়েছি আমার সোনার জন্য। আর আমি পাগলি হয়েছি আমার নিজের ভুলের জন্য। আমি 2021 সালের পাগলি গো, 2021 সালের পাগলি। আর আমি 1993 সালের পাগলি। আজ থেকে 28 বছর আগে আমি পাগলি হয়ে গেছি। এই চল চল, 1993 সালের পাগলির সঙ্গে তুই থানায় যাবি, চল। আর এটা আমায় দে, দে দে না। এটা আমি কাউকে দেব না, এটা আমি কাউকে দেব না। এর মধ্যে কি আছে জানো? রয়্যাল বেঙ্গল টাইগার ধরার জান।
জানি না আজ থানায় কি হবে। আজ থানায় নতুন দারোগাবাবু জয়েন করবে। না 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 না, ভয় কিসের, ভয় কিসের? আমি কোনোদিন অন্যায় করিনি, পুলিশের চাকরি করলেও কোনোদিন ঘুষ খাইনি, বরং সৎ পথে থেকে মানুষের উপকার করেছি। দোষ শুধু একটাই, বক বক করে বকা। বক বকানি আমার থেমে যাবে যদি বউটাকে খুঁজে পায়। পাবেন পাবেন স্যার, আমি সাক্ষী দেবো। সাক্ষী? হ্যাঁ, আমি সাক্ষী দেব স্যার, আমি সাক্ষী দেব। সাক্ষী? এই সাক্ষীর কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো, পুলিশ সাক্ষী ছাড়া কোনো কাজ করে না। তা আপনি কিসের সাক্ষী দেবেন? আপনি কে? আমি 2021 সালের পাগলি গো, 2021 সালের পাগলি। আমাকে যে পাগল করেছে শিবাকেও সে খুন করেছে। তাকে আপনারা ধরবেন না, তাকে আপনারা ধরবেন না। এখন এখান থেকে আপনারা বাইরে যান, এখন কোনো ঝামেলা নেব না। আজ থানায় নতুন দারোগাবাবু জয়েন করবেন। ও, থানায় নতুন দারোগাবাবু জয়েন করলি সব কাজকর্ম বন্ধ থাকে বুঝি? এই যে শুনুন, আপনারা এখন বাইরে যান, দারোগাবাবু আসুক, পরে আপনারা আসবেন। পরে নয়, পরে নয়, আমি এক্ষুনি সাক্ষী দেব স্যার, আমি এক্ষুনি সাক্ষী দেব। এই নিন স্যার, এই আটার চিটা নিন। এই আটার চিটা কার জানেন? ওই শয়তান সুন্দর মুখার্জি। মুখার্জি? সে তো ফেরার। দিন দিন, এটা চিটা দিন। দে মা দে। সে আমাকে রেপ করেছে আর শিবাকেও খুন করেছে। আপনি কে? আপনার পরিচয়টা কি? এরই মধ্যে সবকিছু পাবেন স্যার, এরই মধ্যে সবকিছু পাবেন। আমি তাহলে চলি স্যার, আমি তাহলে চলি, আমি তাহলে। শুনুন স্যার, দারোগাবাবু প্রথমে জয়েন্ট করলে এই অ্যাটার্জিটা তার হাতেই তুলে দেবেন। ভুলে যাবেন না জানো, ভুলে যাবেন না জানো, ভুলে যাবেন না জানো। ওরে বাপ রে বাপ, এইসব জিনিস দিতে দেরি করলে চলে? দারোগাবাবু আসুক, এটা তার হাতে তুলে দিয়ে বলবো, নিন স্যার, এটা হলো ওই ফেরার সুন্দর মুখার্জির অ্যাটার্জি। পুলিশের গাড়িটা গেল, কাকে তাড়া করছে? মনে হচ্ছে যা, পুলিশের গাড়িটা কোথায় বেরিয়ে গেল? আমি রাস্তায় বেরিয়ে গেলে আমি তো বিপদে পড়ে গেলাম। না না, যেভাবেই হোক, যেভাবেই হোক মানুষটা আমাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ করে ফোনে একটা এসএমএস এলো, আর কোথায় যেন ছুটলো। জানতেই হবে, যে মানুষটা আমাকে ছেড়ে আর মুহূর্তের জন্য থাকতে পারে না, সে মানুষটাকে সারাদিন আর ওই তো আসামিটা এদিকে যাচ্ছে। ওকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো, পুলিশের হাতে। আরে বাপ রে বাপ, সালা মুম্বাই থেকে এখানে পালিয়ে এলাম, এখানেও সালা পুলিশ। না না, আমাকে পালাতে হবে, কি আপনি সরে যান, বলি সরে যান, পুলিশ আমাকে তাড়া করছে, সরে যান। না, আমি আপনাকে পালাতে দেবো না, কিছুতেই না। এই কি বললি? পুলিশ আমাকে তাড়া করছে, তুই পালাতে দিবি না? সরে যা, নইলে খুন করে ফেলবো। কি ভেবেছেন বাড়ির বউ বলে আপনি আমাকে দুর্বল মনে করছেন? ভুল করছেন। একদম কথা বলবি না, তাহলে কিন্তু খুন করে ফেলবো। জীবনে আমি কোনোদিন হাঁটতে শিখিনি। শালি, পুলিশ ডাকছে, পুলিশ। আয় তোকে আমি পুলিশ দেখাবো। পালিয়ে গেল, পালিয়ে গেল, শয়তান আমার হাত থেকে পালিয়ে গেল। কে পালিয়ে গেল? কোথায় পালিয়ে গেল? কেউ নিশ্চয়ই ক্রিমিনাল ছিল। স্যার লোকটাকে প্রচুর মেরেছি আমি। কোথায় গেল? কোন দিকে গেল ক্রিমিনালটা? এইদিকেই তো এলো। ওই সোজা রাস্তা দিকে চলে গেছে সে। ওই রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তা দিকে তো আমার থানার গাড়িটা গেছে। ঠিক আছে, আমি বরং এদিকটা। কি এই লোকের শো হাটটা কার? ওটা আমার স্যার, ওই জানোয়ারটার সঙ্গে লড়াই করতে গিয়ে আমার গলা থেকে পড়ে গেছে। এই হাটটা তো আমি আমার মেয়ের অন্নপ্রাশনের দিন তার গলায় ঝুলিয়ে দিয়েছিলাম। তবে কি তুই রাস্তার মেয়ে স্যার? না, তুই রাস্তার মেয়ে নস, তুই আমার মেয়ে বকুল। আমি তোকে কত খুঁজেছি, তোর মাকে কত খুঁজেছি, কিন্তু পাইনি, পাইনি রে মা, পাইনি। আজ আমি আমার মেয়েকে পেয়েছি। আয় আয় মা, আয় আমার বুকে, মা আমার বুকে আয় বাবা, আয় আয় মা, আয় বকুল, তবে তবে কি আমার শোনো, যাকে আমি বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজে বেরিয়েছি
বলছি, এই মেয়েটা তুই একদিন আমাকে মা বলে ডেকেছিলি না, আর তোর মা ডাক সার্থক হয়েছে রে, তোর মা ডাক সার্থক। ওরে আমি যে তোর গর্ভধারিণী মা, আমার সোনা, আমার সোনা, তুমি আমার মা, আমার সোনা, আমার সোনা। তবে কি তুমি আমার সেই পিতা, আমার ঘরের লক্ষ্মী পেয়েছি? পেয়েছি, আজ আমার স্ত্রী আর কন্যাকে ফিরে পেয়েছি। আচ্ছা গীতা, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার মুখটা পড়লো কি করে? তোমার মনে পড়ে সেই দিনের কথা? হ্যাঁ, মনে পড়ে সেই ভয়ঙ্কর ট্রেন ডাকাতির কথা। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে ফেরবার সময় মাঝ রাস্তায় শুরু হলো সেই ভয়ঙ্কর ট্রেন ডাকাতি। বাবা, হ্যাঁ রে মা, তোর মা ছিল অপূর্ব সুন্দরী, ডাকাতরা মাঝ রাস্তায় ট্রেন থামিয়ে তোর মাকে নামিয়ে নিয়ে চলে গেল। কিন্তু আমার 1 বছরের শিশু কন্যাকে আমি বুক থেকে ছাড়িনি। ওই ডাকাতেরা যখন ট্রেন থেকে নামিয়ে ওই স্টেশনের পাশে নিয়ে গিয়ে আমার বুক থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে ওই ঝুপড়িতে ফেলে দেয়। আসাই ঝুপড়ি থেকে কুড়িয়ে নিয়ে যায় এক বুড়ি মা। আমার যখন 15 বছর বয়স, সেই বুড়ি মা তখন মারা যান। তখন এই পৃথিবীতে আমি একা, সম্পূর্ণ একা। জানো বাবা, আমার আপন বলতে কেউ ছিল না, কেউ না। তা তো পেটের জ্বালা, বড় জ্বালা। সেই পেটের জ্বালা ঝোলানোর জন্য আমি চুরি, ছিনতাই, পকেট মারি শুরু করে দিলাম। ওই ডাকাতেরা যখন আমাকে ট্রেন থেকে নামিয়ে ওই স্টেশনের পাশে নিয়ে গিয়ে আমার সম্ভ্রম ছিনিয়ে নেয়, যে রূপের জন্য আমার এই অবস্থা, সেই রূপ নষ্ট করতে আমি নিজের হাতে অ্যাসিড দিয়ে আমার মুখ আমি পুড়িয়ে দিয়েছিলাম। তাতে আমার কোনো দুঃখ নেই গো, আমার কোনো দুঃখ নেই। আমার সব হারিয়ে গেলেও আবার আমি সব ফিরে পেয়েছি, আমার স্বামী, আমার সন্তান। মা, তোকে আমি বলেছিলাম না মা, যথা ধর্ম তথা জয়। কিন্তু মা, তুমি তো সব জানো, অনেক কষ্ট করে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, কিন্তু সেই মানুষটা আজ কাউকে কিছু না বলে সারাদিন আজ রেখো। আমি জানি সে কোথায়। তুমি জানো বাবা? হ্যাঁ রে মা, আমি জানি। চল মা চল, তুমিও চলো গীতা, জামাই বরণ করো চলো। আমাদের জামাই কৃষ্ণ, কলিতে কৃষ্ণ হয়ে জেগে উঠেছে। তুইও চল মা, আদ্যা শক্তি মহামায়া হয়ে সংসার করবি, চল। শুধু তোমরা যাবে, আমাকে তোমরা নিয়ে যাবে না? আমাকে তোমরা নিয়ে চলো না গো। আমি যে আমার সম্রাটের কাছে যাব, আমি যে আমার সম্রাটের কাছে যাব। মামা বাবু, আমি আপনাকে নিয়ে যাব। মামা বাবু, আমি আপনাকে নিয়ে যাব। আমি জানতাম বৌমা, কেউ না এলেও তুমি আমার খোঁজ নিতে আসবে। তুমি যে মহা পরীক্ষায় পাস করা সতীকুলো লক্ষ্মী। আমি যাব মা, আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তোমার সংসারে, যে সংসারটাকে তুমি স্বর্গ করে গড়ে তুলেছ। আর এটা সম্ভব হয়েছে শুধু তোমারই জন্য। সেদিন সমস্ত প্রমাণ আমি জমা দিয়ে গেছি, আমার বিচারটা ভগবান করে দিয়েছেন। কিন্তু ওই শয়তানটা শাস্তি না দেখা পর্যন্ত আমার শান্তি নেই, আমার শান্তি নেই, আমার একদিন নিজের শান্তি নিজে খুন করে আজ তুমি থানায় এসেছো শান্তি খুঁজতে। আমি একদিন তোমাকে সঠিক রাস্তায় চলতে শিখিয়েছিলাম, কিন্তু সে রাস্তায় তুমি চলোনি। বিশ্বাস করো, সেদিন তোমার কথা না শোনার জন্য আমার সব শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আর সেই বিশ্বাসের বুকে ছুরি মেরেছে যাকে তুমি বিশ্বাস করেছিলে। ঠিক তাই তো? হ্যাঁ, বিশ্বাস করো, আজ আমি আমার জন্য থানায় আসিনি গো, আমি থানায় এসেছি যাতে ওই শয়তানটা আর কোনো মেয়ের ক্ষতি করতে না পারে। তোমার তো এনার্জিটা আমি দারগাঁওয়ের হাতে তুলে দিয়েছি। কিন্তু সেখানেই থেমে থাকলে চলবে না স্যার, শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনি আপনার নিজের দাদা শাস্তি চান? হ্যাঁ, চাই চাই চাই, কারণ আমার দাদা সুন্দর মুখার্জি ক্ষমার অযোগ্য। শয়তানটা আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু খুন করতে পারেনি স্যার, আমাকে খুন করতে পারেনি। তাই তো আমি আপনাকে থানায় ডেকে পাঠিয়েছি। এত দেরি করছো কেন? এতগুলো মানুষ তোমার কাছে আর্জি নিয়ে এসেছে, তুমি দারোগা বাবুকে ডাকো। দারোগা বাবু নিজেই থানার গাড়ি নিয়ে আসামি হতে গিয়েছে, তাই আমার বিশ্বাস আজ আসামি সুন্দর মুখার্জি অ্যারেস্ট হবে। অ্যারেস্ট করলেই হবে না, যে মানুষটা এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে তার
মনে পড়ে সেই দিন রাতের কথা, যেদিন তুমি বিয়ের করেছে যে পালিয়ে যাচ্ছিলে, আমি তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলাম। সেই তুমি? হ্যাঁ, সেই আমি। প্রথমে দেখেছিলে খেপি পাগলি, তারপর দেখেছিলে ডন, আর আজ দেখছো শাখা সিঁদুর শাড়ি পরা ঘরের বউ। আর এই শাখা সিঁদুর শাড়ি পরা বউটি কার তুমি জানো? না, জানি না। জানলে একটু হলেও কষ্ট পাবে। আর কষ্ট হবে এই কারণে যে তুমি ভুল করে ফুলকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছো। আর সেই ছুঁড়ে ফেলা ফুলকে কুড়িয়ে নিয়ে আমার মেয়ে বুকে তুলে নিয়েছে। বলুন না, বলুন না, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার মেয়ে কোন ফুলকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বুকে তুলে নিয়েছে। ও কার বউ? আমার। একই তুমি, একই সম্রাট তুমি, কিন্তু এই মেয়েটা? चांदनी चांद से होती है सितारों से नहीं, चांदनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। কি হলো, বিয়ের রাতে আমাকে ঠকিয়ে পালিয়ে বেশ সুখে আছো তো? না, আমি আমার চরম শাস্তি পেয়ে গেছি। চরম শাস্তি পেলেও তোমাদের মতো মেয়েদের চরিত্রে পরিবর্তন হবে না। কুকুরের লেজ জানো? কুকুরের লেজ হয় বাঁকা। সেই বাঁকা লেজকে সোজা করবার জন্য যদি 10 বছর একটা সোজা পাইপের মধ্যে ভরে রাখা হয়, 10 বছর পরে টেনে বার করে দেখবেন আবার বেঁকে গেছে। তোমাদের মতো মেয়েদের চরিত্র কিন্তু ঠিক তাই। কিন্তু এই কি তোমার সেই এসএমএস? ইয়েস, সেই আমার এসএমএস। অনেক ইন্টারভিউ দেওয়ার পর আজ আমি সাব ইন্সপেক্টর, এই থানার বড় বাবু। সমস্ত কাজের দায়িত্ব এখন আমার। আজ আমি খুব খুশি রে সম্রাট, আজ আমি খুব খুশি। সবই তো তোমার আশীর্বাদে হয়েছে মামা। তবে একটা কথা জেনে রেখো, এই পোশাকটা যখন আমি গায়ে চাপিয়েছি, তখন আমি মানুষকে বুঝিয়ে দেব পুলিশ জনগণের কতখানি উপকারী বন্ধু। কিন্তু তুই কি জানিস বাবা আমি কে? কেন জানবো না মা? তুমি তো প্রিয়ার গর্ভধারিণী মা। বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজে বেড়াচ্ছ তুমি তোমার সোনাকে। আজ পেলে তো তুমি তোমার সোনাকে, পেলে তো তুমি তোমার স্বামীকে। পেয়েছি, পেয়েছি। আজ আমি আমার স্ত্রী কন্যাকে ফিরে পেয়েছি, তার যে বড় পাওনা পেয়েছি। আপনাকে? আপনি আমাকে আপনি বলছেন কেন? আপনি বলছি এই কারণে, আপনি আমার জামাই হলেও আমার চেয়ে উচ্চপদস্থ অফিসার। তাই ওই পোশাকটা যতক্ষণ আপনার গায়ে থাকবে, ততক্ষণ আমি আপনাকে জানাবো আমার স্যালুট। আর সেদিনের সেই ছোট বোনটি হয়ে আমিও জানাই আমার সংগ্রামী অভিনন্দন। শুধু তুমি একা নয়, আমাদের একত্রিত সংগ্রামে আমিও জানাই আমার স্যালুট। আর আমি জানাই আমার ভালোবাসার তরফ থেকে ভালোবাসার স্যালুট। কোথায় যাবি শালা? তুই আমাদের সংসারটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিস। আমি না মামা। এই লেন দারোগা বাবু, এই জানোয়ারটাকে আমি অপর হতে তুলে দিলাম। দারোগা বাবু কে? এই কি দাদা তুমি? বলে এই কি ছিল তোমার সেই এসএমএস? তোমরা আমাকে এখানে ধরে এনেছো কেন? আইন তোমরা নিজের হাতে তুলে নিও না। ধর্ষক বাবা রাম রহিমের 20 বছর জেল হয়েছিল। আমি তোকে সারা জীবনের মতো জেলের ঘানি টানিয়ে ছাড়বো রে জানোয়ার। কিন্তু আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে? অ্যাটার্জি মুম্বাইয়ের কোনো ফ্ল্যাট থেকে থানাতে পৌঁছে দিয়ে গেছে পায়েল অ্যাটার্জিটা। তুই পায়েলকে রেপ করেছিস, শিবাকে খুন করেছিস। কিন্তু শিবা খুনের কি প্রমাণ আছে? শিবা নিজেই। একিরে শালা, তোকে সেদিন আমি গুলি করে মরিনি। মরিসনি? না, সেদিন তুমি আমাকে গুলি করে মারতে পারোনি, কারণ আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। অফিসার, নিয়ে যাও জানোয়ারটাকে। বাবা, বাবা সম্রাট, ওরে আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমার ছেলে সম্রাট সাব ইন্সপেক্টর। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? দেখো আমার সম্রাট আজ সাব ইন্সপেক্টর হয়ে ফিরে এসেছে। আর সে ফিরে পেয়েছে তার ভরা সংসার। আর আমি ফিরে পেয়েছি আমার সঞ্জুকে। আর আমি ফিরে পেয়েছি আমার স্বামী সন্তানকে। আর আমি ফিরে পেয়েছি আমার দাদাকে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা তো তোমাদের আপনজনদের ফিরে পেয়ে একেবারে আনন্দে মশগুল হয়ে উঠেছো।
আমি তো এই সংসারের একজন, আমাকেও তো তোমরা কিছু বলতে দেবে তো নাকি? তোমরা যেমন তোমাদের প্রিয়জনদের ফিরে পেয়েছো, আমিও তেমনি ফিরে পেয়েছি আমার উলাল্লাহকে। ঠিক আছে বৌমা, তোমরা কিছু বলবে না? বলবো তো, নিশ্চয়ই বলবো। আর আজ একটা কথাই বলবো, প্রেমের সুর রং ছড়ায়, সুখ পাখি হয় ধন্য, ভালোবাসা নির্মাণেছি শুধু তোমারই জন্য। আজ